আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাকে দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দাও। ওকে, ওকে। সো সবাইকে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা আমাদের আজকের ক্লাসে। ঠিক আছে, ওকে, সব কিছু ঠিক আছে। সবাইকে অনাবিল শুভেচ্ছা জানাচ্ছি বাংলাবাজ 2 কোর্সে। অ্যান্ড বাংলাবাজ 2 কোর্সের আজকে আমাদের ওরিয়েন্টেশন অর্থাৎ প্রথম ক্লাস হবে। তো এই ক্লাসে সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমরা অনেকগুলো ব্যাপার নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অ্যান্ড আমরা কোর্স রিলেটেড কিছু ব্যাপার নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব। অ্যান্ড আই হোপ আলোচনাটা করার পর তোমরা আজকের ক্লাসটা যারা করবা তারা খুব আমাদের কোর্স সম্পর্কে খুব স্বচ্ছ এবং খুব ভালো একটা ধারণা পাবা। ওকে, সো তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছো আমাদের কোর্সের জন্য। আমি জানি যে দীর্ঘদিন ধরে আমাদের আসলে কোর্স শুরু করব আমার নিজের ব্যক্তিগত ব্যস্ততার কারণে আসলে কোর্সটা হচ্ছে আমরা যথাযথ টাইমে শুরু করতে পারিনি। ওকে, সো আজকে আমরা ওইরকমই একটা ব্যাপার নিয়ে এতদিন পর আমরা কোর্সটা আসলে শুরু করেছি। তো এই জন্য আসলে আমি আবারও তোমাদের কাছে একটু দুঃখ প্রকাশ করছি যে এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত ক্লাস হবে, এত ক্লাস হবে যে তোমরা আসলে বিরক্ত হয়ে যাবে ক্লাস করতে করতে। অ্যান্ড শেষ পর্যন্ত দেখা যাবে যে আসলে কত শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত রয়েছে। মনে রাখবা, এখন তোমরা যারা ক্লাসে যুক্ত রয়েছো তারা কিন্তু সবাই শেষ পর্যন্ত যারা সাস্টেইন করতে পারবে, শেষ পর্যন্ত যারা ধৈর্য ধরে ক্লাসগুলো লাইভে করতে পারবে, ক্লাসগুলো নোট করতে পারবে, নোটগুলো আপলোড দিতে পারবে এবং নিয়মিত যারা পড়াশোনা যারা করতে পারবে তারাই কিন্তু সফল হবে। এই যে আজকে এখানে এত শিক্ষার্থী, আমাদের গ্রুপে এত শিক্ষার্থী ভর্তি হয়েছে, অ্যান্ড শেষ পর্যন্ত দেখা যাচ্ছে আমাদের কোর্স শেষ হতে হতে হয়তো 2-3 হাজার শিক্ষার্থী আমাদের এই বাংলাবাজ 2 পরিবারে যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। তো এইরকম একটা ব্যাপারে এত স্টুডেন্টের ভেতরে তুমি আসলে তোমার জায়গাটা ঠিকভাবে ধরে রাখতে হবে। তোমাকে অবশ্যই তোমাকে ভালো করতে হবে। এবং আমাদের কোর্সের যে একদম প্রথম ক্লাস থেকে শেষ পর্যন্ত যারা করবে, এবং এর আগে আমরা 23 ব্যাচের যে বাংলাবাজ 1 কোর্সটা করেছি সেটাতে কিন্তু ভালো একটা ফিডব্যাক পেয়েছি, অ্যান্ড অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কিন্তু সেই কোর্সে যুক্ত ছিল। এবং যারা শেষ পর্যন্ত ক্লাস করেছে, সবগুলো লাইভ ক্লাস যারা করেছে, আমি দেখেছি যে কেবল তারাই ভালো করেছে, তাদের পরীক্ষার মার্কই ভালো হয়েছে এবং তারা আশা করি ভালো কিছু করবে। কিন্তু অনেকে আছে একটু ফাঁকিবাজ টাইপের, অর্থাৎ আছে ক্লাস করছে মন চাইলে ক্লাস করছে না, এই টাইপ যারা রয়েছে তারা কিন্তু আসলে খুব ভালো করতে পারবে, যেটা আমি একেবারে তোমাদেরকে প্রথম ক্লাসে বলে দিলাম। হ্যাঁ, তো এখন আমরা আরেকটা ব্যাপার, যেহেতু তোমরা সবাই টাকা দিয়ে ভর্তি হয়েছো, মনে রাখবা বাবা মায়ের কষ্টের টাকা, এই টাকাটা কিন্তু কোনোভাবেই তুমি কিন্তু অসৎ পথে ব্যয় করা উচিত না। বাবা মা তোমাকে একটা আশা নিয়ে, হোক সেটা 600 টাকা, হোক সেটা 500 টাকা, কিন্তু এই 500 টাকা তুমি যখন ইনকাম করতে যাবে তখন দেখবা যে আসলে 500 টাকা ইনকাম করার কষ্টটা কীরকম। সো বাবা মার টাকাটা যাতে বিফলে না যায়, নিজের জন্য না হলেও বাবা মার মুখের দিকে হলেও সবগুলো ক্লাস একটু করবা, আমার সাথে যুক্ত থাকবা ইনশাল্লাহ। তোমার বাংলার দায়িত্বটা আমি নিচ্ছি এবং আজকের ক্লাসে আমি তোমাকে বলে দিচ্ছি আত্মবিশ্বাসের সাথে, তুমি যদি আমার সবগুলো ক্লাস যদি লাইভে করো, আমি যেভাবে ইনস্ট্রাকশন দিই সেভাবে যদি চলো, নোট করো এবং তুমি যদি পড়ার টেবিলে থাকো, তাহলে আমি কথা দিচ্ছি তোমার বাংলা ফার্স্ট পেপার এবং বাংলা সেকেন্ড পেপারের পূর্ণাঙ্গ দায়িত্ব আমি নিব। সুতরাং বাবা মায়ের কষ্টের টাকা এখানে কিন্তু এমন না। ওই দিন এক মেয়েকে দেখলাম বলছে, ভাইয়া আপনি যত কোর্স নামান আমার সব কোর্সে অ্যাড দিয়ে দিন, কোনো সমস্যা নেই, টাকা গেলে তার যাচ্ছে। আমি বলছি টাকা গেলে তার যাচ্ছে মানে কি? বলছে টাকা গেলে আমার বিএপের যাচ্ছে। তো যারা এরকম বিএপের টাকা দিয়ে জিএপের টাকা দিয়ে কোর্স করো তারা তো এমনিতেই পারবে না। নিজের টাকা, নিজের বাপমার টাকা হইলে যেই পরিমাণ তোমার ভিতরে ফিল থাকবে, এনার্জি থাকবে, টাকার প্রতি যেই একটা আগ্রহ থাকবে, যে টাকা দিয়ে ভর্তি হয়েছে, ওটা তো অন্য কারো টাকা দিয়ে হলে তো সেটা হবে না। ওকে, সো এই কাজটা একটু করতে হবে। আর আমাদের কোর্সে হচ্ছে আমরা তোমাদেরকে হচ্ছে লেকচার শিট দিব, ভিডিও দিব, এইগুলো কিন্তু ভুলেও অন্য কোথাও বাহিরে ট্রান্সফার করা যাবে না। সো যারা এই কাজটা করবা আজকের ক্লাসে, আমি একদম প্রথমেই বলে দিচ্ছি যে যারা এই ক্লাসের ব্যাপারগুলো নিয়ে, ক্লাসের নোট, পিডিএফ, বন্ধু বান্ধবী এদের সাথে যারা শেয়ার করবা, তাদের কখনোই তারা ভালো কিছু করতে পারবে না। এখন বলবো, ভাইয়া আপনি কি অভিশাপ দিয়ে দিলেন? হ্যাঁ ভাই, সোজা কথা, খাঁটি বাংলা কথা, অভিশাপ দিয়ে দিছি। যারা আমার কোর্সের এই ভিডিও কিংবা পিডিএফ, অর্থাৎ কোর্স রিলেটেড কোনো ম্যাটেরিয়াল বাইরে যাতে না যায়, তোমার কোনো বন্ধুর একান্ত কোনো প্রবলেম থাকলে তুমি আমার সাথে যোগাযোগ করো, আমি সেটা সলভ করবো। কিন্তু তুমি একদম তোমার বন্ধুর প্রতি এত আগ্রহ দেখানোর দরকার না, আমরা আসি তো এই কাজ করা যাবে না। ওকে, সো ক্লাস নিয়ে এই ভংচং করা যাবে না, এটা গেল 1 নাম্বার পয়েন্ট।
2 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা কয়েকটা ব্যাপার একটু তোমাদের সাথে একটু শেয়ার করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সো এখানে 23 ব্যাচ 24 ব্যাচ সবাই রয়েছে। তো 23 ব্যাচ যারা আসো তাদের হচ্ছে শর্ট সিলেবাস। তো আমরা যেটা করব সেটা হচ্ছে 23 ব্যাচের যে শর্ট সিলেবাস আছে এই শর্ট সিলেবাস আমরা এটা আগে শেষ করব, অর্থাৎ শর্ট সিলেবাসের যে টপিকগুলো এগুলো আগে শেষ করব। এরপর শর্ট সিলেবাসের টপিকগুলো তো এমনিতেই 24 ব্যাচের আছে, এরপর আসবো আমরা 24 ব্যাচে বাকি যেগুলো, এরপর 23 ব্যাচ শেষ, তাদের আর ওগুলো করার দরকার নেই, মন ছেলে করলো না মন ছেলে নাই, বাকি যেগুলো রয়েছে এই। সো আগে 23 ব্যাচের আমরা যে শর্ট সিলেবাসের যে টপিকগুলো রয়েছে এগুলো আমরা শেষ করে দেবো, বাকি যে হালকা পাতলা টপিকগুলো আছে ওগুলো আমরা আলোচনা করব। ওকে, সো সবাই ক্লাস করবা প্রতিদিন। আমি বলি যে বাংলা তারা শিখতে পারবা, অর্থাৎ বাংলা 2টা তাদের A+ আসবে, তারা কারা? যারা আমাদের এখানে নিয়মিত লাইভ ক্লাস করবে, নিয়মিত একদম নিয়মিত লাইভ ক্লাস করবে তাদের A+ আসবে। যে শর্তগুলো দিচ্ছে এগুলো দেখো, যারা নিয়মিত নোট করবে তাদের A+ আসবে। নোটগুলো অবশ্যই করার পর আমাদের বন্দি পাঠশালা গ্রুপে সুন্দর করে সাবমিট করে দিবে, আমি অ্যাপ্রুভ করে দিব। অ্যান্ড ওখানে সুন্দর করে প্রথমে আমার একটা ছবি দিবা, আমি কত সুন্দর সুন্দর করে তোমাদের জন্য ছবি তুলি, প্রথমে আমার একটা ছবি দিবা, এরপর তুমি নোটগুলো দিবে এরকম। ওকে, কত সুন্দর সুন্দর তোমাদের জন্য ছবি তুলি, কিন্তু তোমরা ছবিগুলো দাও না, এরকম নোট দিবা, উপরে সুন্দর করে লিখে দিবা যে বাংলা ব্যাচ 2 কোর্স, এরপর লিখবা ইনস্ট্রাক্টর, এরপর তুমি তোমার মতামতটা দিয়ে দিবে যে ক্লাসটা করে তোমার আসলে কেমনটা লাগছে। ওকে, এরপর হচ্ছে আমাদের এখানে এক্সাম হয়, এই এক্সামগুলো তোমাকে অবশ্যই দিতে হবে। এক্সামগুলো দিলে তুমি আসলে বুঝতে পারবা যে আসলে এক্সামগুলো আসলে বুঝতে পারবা যে আসলে তুমি তোমার অবস্থানটা কই। ওকে, সো আসো আমরা একটু চলে যাই আমাদের ইন্টারের পরীক্ষাতে। আমি আবার বলছি সবাই নিয়মিত অবশ্যই ক্লাস করবা। ওকে, সবাই নিয়মিত অবশ্যই ক্লাস করবা। ভাই আমাদের কলেজে রয়েছে যে 22-এর শুধুমাত্র একজন ফেল বাংলার জন্য। ওকে ওকে ওকে, আমাদেরকে একজন বলছে তার কলেজে এইচএসসিতে বাংলা একজন ফেল হলে কি হয়েছে? একজন ফেল, তার মানে কি তুমি ফেল করবে না? তুমি তো আরো বড় ফেল করতে পারো, তাই না? পড়াশোনা না করলে তো তাই হবে। লাইভ কিভাবে করি, আবার গ্রুপে সব কি জানি সাবজেক্টের ক্লাস কেমনে করো? তুমি জাহান্নামে যাও তোমার ক্লাস, আমার তা তুমি জাহান্নামে যাও, তুমি ক্লাস করো। আমার কথা হচ্ছে এটা, আমার ব্যাপারটাকে বুঝতে পারছো? ওকে ওকে, আমাদেরকে একজন বলেছে, দাঁড়াও ছেলেটার আমি একটা নামটা একটু তেলাওয়াত করি। আমাদেরকে মিকাইল বলেছে। ওকে মিকাইল, মুনতাসির মিকাইল বলেছে ময়মনসিংহের কেউ আছো? এখন যদি কোনো মেয়ে যদি বলে ময়মনসিংহের আছি, তাহলে সে বলবে ইনবক্স মি প্লিজ। এই যারা লাইভ ক্লাসে ঢুকে যারা এইসব কমেন্ট যারা করবা, ওই যে ওই দিন ক্লাসে ঢুকছি দেই যে এক ছেলে এক মেয়ের বলছে ইনবক্সে একটু ইনবক্সে আসো না, ওমা আইসে ক্লাস করতে মনে হয় যায় না, আইসে কে কারে নিয়ে পালানো লাগে, একটু ইনবক্সে আসো না। আবার কিছু কিছু ছেলে আছে ইনবক্স মি, অমুক অমুক কলেজের অমুক এরিয়ার কেউ থাকলে ইনবক্স মি। তো ইনবক্স করে তোর কী করবো, ইনবক্স করে কী হইব? তো এই টাইপের আসো না টাইপের কমেন্ট করা বাদ দিতে হবে। তুমি কারো যে তোমার কোনো কাম আছে, তুমি আসছো ক্লাস করার জন্য, তুমি ক্লাস করবে, তুমি চলে যাবে, শেষ। তুমি আগে কি ইনবক্সে আসো না, তুমি ইনবক্সে দাওয়াত দেওয়ার তো দরকার নাই। এরপর ইনবক্সে গেলে এবার শুরু হবে পড়াশোনার, তো ঘন্টাটাও নাই, ইনবক্সে গেলে এবার শুরু হবে তোমার বাড়ি কই, আমার বাড়ি, তোমার বাড়ি কই, আমার বাড়ি, হাই হ্যালো, বেশ শুরু হয়েছে। তুমি না দেখতে, এরপর ডে দিবে, তুমি না দেখতে অনেক সুন্দর, আচ্ছা থ্যাংক ইউ, আপনিও। এবার আপনারা ছবি দেন, ওই ছবি দেখো, ওয়াও মাশাল্লাহ মাশাল্লাহ, অস্থির, আপনি মানুষ না আপনি পড়ি, এভাবে শুরু হয়। এরপর আসে সামনে এক্সাম, এদিকে তুমি চলে গেছো, তোমার মন তো এখন আর পড়ার টেবিলে নেই, তোমার মন চলে গেছে এই যে বাঁকা হয়ে এদিকে, আর পড়ার টেবিলে এদিকে, শেষ। এরপর কবে তানভীরের কোর্স কিনছি ভালো লাগা টাকা দিয়া, অ্যান্ড কিছুই তো হইল না। তো দোষটা আমার না, দোষটা আমার না। কি রে ভাই, আইসো কোর্সে আইসো ক্লাস করার লাগে, ক্লাস না করে মনটা দিয়ে দিছো আরেকজনের দিকে, তো আমার কোনো দোষ আছে? তো ভালো করে আসো, পড়াশোনা করো, সময় আছে এনো, পড়াশোনা না করে ওই মন তিরিং বিরিং করবা, পড়াশোনা কিছু হইব না। পরে আমার বদনাম, কবে বাংলা বাস কোর্স কিনে কিছু হয় না। পরে কবে যে বাংলা বাস কোর্স কিনে পার্টনার পাইছি কিন্তু প্লাস পাই নাই। ভাই পার্টনার পরে, আগে প্লাস হইলে পার্টনার অভাব হবে না। ক্লিয়ার? এবার আসো সোনামণিরা, আমরা একটু আলোচনা করি আমাদের যেই সিলেবাস নিয়ে। তোমরা একটু দেখো, সিলেবাস ও মানবন্টন নিয়ে আমরা একটু আলোচনা করি। তো সিলেবাস ও মানবন্টন বাংলা দ্বিতীয় পত্রের, আমরা প্রথমত একটু বাংলা দ্বিতীয় পত্রের মানবন্টন নিয়ে একটু আলোচনা করি। ওকে, তো এইবার আসো আমরা একটু দেখি যে একাদশ দ্বাদশ শ্রেণী তোমরা যারা রয়েছে তাদের, সেখানে ব্যাকরণে আমাদের যে ব্যাকরণ অংশ রয়েছে, ব্যাকরণ অংশে মাত্র 30 মার্ক আসবে। এটা নিয়ে কিন্তু তোমরা অনেকে প্রশ্ন করো, ভালো করে বুঝো, এরপর আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। ওকে, তো দেখো ব্যাকরণ অংশে কত, 30। ওকে, ব্যাকরণ অংশ থাকবে 30-30-এর ভিতরে কি কি দেখো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। 30-এর ভিতরে প্রথমত হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম, এখান থেকে 5 মার্ক। এরপর হচ্ছে বাংলা বানানের নিয়ম, এখান থেকে 5 মার্ক। এরপর হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, যেটা আমরা আজকে পড়বো, এখান থেকে 5 মার্ক। এরপর হচ্ছে বাংলা শব্দ গঠন, অর্থাৎ এখানে উপসর্গ প্রত্যয় সমাস এই 3টা জিনিস, এখান থেকে আসে 5 মার্ক। এখানে কিন্তু টপিক 3টা, বাক্যতত্ত্ব থেকে আসবে তোমার 5 মার্ক। এরপর হচ্ছে বাংলা ভাষার প্রয়োগ অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ, এগুলো থেকে আসবে 5 মার্ক। অর্থাৎ এখানে তোমার ইন টোটাল 30 মার্ক আসবে তোমার ব্যাকরণ থেকে।
বুঝতে পারতেছো? সো ইন্টারমিডিয়েটের পড়াশোনাটা কিন্তু অনেক সহজ। কিভাবে? কারণ এই যে দেখো এখানে কিন্তু এই যে তোমার 5-6টা টপিক তোমাকে ফিক্স করে দিছে এবং এই 6টা টপিক থেকেই প্রশ্ন আসবে, বাইরে থেকে আসার কোনো সুযোগ নাই। আচ্ছা, এরপর এটা তো গেল। এরপর খেয়াল করে দেখো, এরপর হচ্ছে আমাদের যে নিম্নিত্তি অংশে, তাহলে আমাদের ব্যাকরণ অংশ হচ্ছে 30। ওকে, ব্যাকরণ অংশ কত? 30। আর আমাদের যে নিম্নিত্তি অংশ রয়েছে, নিম্নিত্তিতে রয়েছে 70। এখানে কিন্তু সবচেয়ে বেশি মার্ক। বুঝতে পেরেছ? আচ্ছা, আমরা একটু দেখি। তো এখানে খেয়াল করে দেখো যে পারিবেশিক শব্দ থেকে একটি এবং অনুবাদ, মানে ইংরেজি থাকবে, ওটা থেকে বাংলা লিখতে হবে। একটি করে মোট 2টি প্রশ্নের উত্তর থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে মার্ক হচ্ছে 10, অর্থাৎ অনুবাদ থাকবে অথবা তোমার পারিবেশিক শব্দ থাকবে, ইংরেজি শব্দ থাকবে, ওটা তুমি বাংলা লিখতে হবে। এখানে তোমার 10 মার্ক। আচ্ছা, এরপর দেখো, এরপর হচ্ছে দিনলিপি বা দিনলিপি লিখন, অভিজ্ঞতা বর্ণনা থেকে একটি ভাষণ এবং ভাষণ রচনা ও প্রতিযোগিতা রচনা থেকে একটি করে মোট 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে, মানে ওই জায়গা থেকে এখানে মেন যেটা বলছে সেটা হচ্ছে দিনলিপি লিখন অথবা অভিজ্ঞতা বর্ণনা, এই দুটা থেকে একটি, ভাষণ রচনা অথবা প্রতিবেদন, এই দুটো যদি আসে তাহলে এখান থেকে একটি। অর্থাৎ তোমাকে এখানে যে কোনো প্রশ্নের উপর ডিপেন্ড করে তোমাকে এখানে কি করতে হবে, 10 মার্ক তুমি এখানে পাবা। আচ্ছা, এরপর দেখো, এরপর হচ্ছে বৈদ্যুতিক চিঠি অথবা খুদে বার্তা থেকে একটি এবং পত্র লিখন অথবা আবেদন পত্র থেকে একটি করে মোট 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর হচ্ছে 20 মার্ক। ওকে, সরি, একটি প্রশ্নের উত্তর হচ্ছে 10 মার্ক। আচ্ছা, সো আই হোপ ব্যাপারটা আমাদের মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, এরপর একটু দেখো, এরপর আমরা একটু দেখি যে সারাংশ, সারমর্ম, সারসংক্ষেপ থেকে একটি এবং ভাব সম্প্রসারণ থেকে একটি, মোট 2টি প্রশ্নের উত্তর থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে, সেটা হচ্ছে 10 মার্ক। আচ্ছা, এরপর দেখো সারাংশ রচনা থেকে একটি এবং ক্ষুদে গল্প রচনা থেকে একটি, মোট 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে, এখানে হচ্ছে তোমার 10 মার্ক। তাহলে দেখো 10, 10, 20 অ্যান্ড এরপর দেখো 30, 40, 50, ঠিক আছে, এটা হচ্ছে তোমার 50 মার্ক। আর ওই যে 2টি থাকলে সেটা সেখান থেকে আরও তোমাকে 20 মার্ক দিতে হবে। এই হচ্ছে আমাদের মোটামুটি 70 মার্কের হিসাব। ওকে, তো আমাকে একটু বলো সিলেবাসের ব্যাপারটা আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা জাস্ট পড়লে এটা ভালো করে বুঝতে পারবা। ঠিক আছে, তো তোমরা জাস্ট পড়লে এগুলো একটু ভালো করে বুঝতে পারবা যে আসলে কিভাবে কি কোন কোন জিনিসগুলো পড়তে হবে, সেগুলো আমরা ধরাই দিব। সেটা নিয়ে এত চিন্তার কোনো কারণ নাই। ওকে, ওকে, আচ্ছা, ঠিক আছে ভাই, দিনলিপি নিয়ে একটু বলুন। সব কিছু বলবো, কোনো সমস্যা নেই, সব কিছু বলবো। আসো আমরা একটু আলোচনা করি, আমাদের ক্লাসে চলে যাচ্ছি। সো আসো আমরা একটু ক্লাসে চলে যাই। এখানে দেখো, আচ্ছা, সর্বশেষ ওই যে 20 মার্ক যেটা, সেটা হচ্ছে প্রবন্ধ রচনা থেকে 20 মার্ক। সো এটা হচ্ছে তোমাদের 70 মার্ক আর কি। আচ্ছা, এবার আসো আমরা একটু ব্যাকরণিক শব্দশ্রেণী নিয়ে আলোচনা করি। আচ্ছা, তো ব্যাকরণিক শব্দশ্রেণীতে আমাদের বিভিন্ন ধরনের পদ থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে। পরীক্ষাতে অনেকবার প্রশ্ন এসেছে যে বিসর্গ, তোমরা একটু বলো যে তোমরা পড়ার জন্য ক্লিয়ার কিনা, বলো, তাহলে আমরা সরাসরি পড়ায় চলে যাচ্ছি। বলো, পড়াশোনা করার জন্য ক্লিয়ার কিনা? ওকে, আচ্ছা, একজন বলছে আমি যদি রেকর্ড করি তাহলে তাহলে বুঝবো নাকি? ভাই, তোমার কাছে তাজা ফলমূল থাকতে তুমি কেন বাসি ফলমূল কেন খাবা? তোমার কাছে তো তাজা খাবার আছে, তো তুমি বাসি খাবার কেন খাবা? সো রেকর্ড ক্লাস করলে সেটা আলাদা হিসাব, সেটা বাসি খাবারের মতো, আর লাইভ ক্লাস তাজা খাবারের মতো। ওকে, একজন বলেছে, ছাব্বির মোল্লা আমাদেরকে বলেছে 14 তারিখে কারো কি সময় আছে? মানে সে বলেছে মানে সময় থাকলে একসঙ্গে ফুল বিক্রি করতে, মানে সে তোমাদেরকে বুঝাচ্ছে। এই যে সাব্বির মোল্লা, এরকম কিছু কিছু পোলাবেন আছে, তারা আগে এদেরকে রিপ্লাই দিয়ে নি। কিছু কিছু পোলাবেন আছে, ওরা মানে ক্লাস এসে এই যে সাব্বির মোল্লা এসে বুঝাচ্ছে যে ভাইয়া, মানে সে এদেরকে বুঝাচ্ছে আমি প্রচুর সিঙ্গেল, মানে সে ফুল বিক্রি করবে, তার আর কোনো কাম নাই। সে বলতেছে কেউ কেউ আছো তার সাথে ফুল বিক্রি, মানে সে প্রচুর সিঙ্গেল, সেটা বুঝাচ্ছে। বুঝছো, মানে এর সাথে বুঝাচ্ছে যে আমাকে ইনবক্সে নক দাও, আমি সারাদিন আজাই রে আকেমে, প্লিজ ইনবক্স মি, এই যে আমাকে নক দাও, আসো আমরা গল্প করি, পড়াশোনা তো ভালো লাগে না, এর লাগে হ্যাঁ এসে ক্লাসে এসে এডি করতেছে। বুঝছো? আচ্ছা, এইবার আসো, আমাদের বিভিন্ন ধরনের পদ থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, বিভিন্ন ধরনের পদ থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। ওকে, তো এইবার খেয়াল করে দেখো আমাদের যে পদগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে। হ্যাঁ, আসো সেগুলো একটু দেখি। এবার দেখো ভাইয়া, আমরা একটু খেয়াল করো, দেখো খুব ভালো করে খেয়াল করো, লিখো বিশেষ্য পদ। প্রথমত আমরা যে এই প্রশ্নটা আমরা একটু সলভ করব যে বিশেষ্য পদ কত প্রকার ও কি কি। খাতায় লিখো, বিশেষ্য পদ কত প্রকার ও কি কি, বিশেষ্য পদ কত প্রকার ও কি কি। ঠিক আছে, আচ্ছা, বিশেষ্য পদ কত প্রকার ও কি কি।
তো প্রথমত আসো বিশেষ্য পদ কত প্রকার ও কি কি এটা বুঝতে হলে আগে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশেষ্য পদ 6 প্রকার। লিখো, তবে এটা এক এক বইতে এক এক রকম দেওয়া থাকে, এটা নিয়ে কনফিউজড হওয়ার দরকার নেই, সবই একই জিনিস। বিশেষ্য পদ 6 প্রকার। লিখো, বিশেষ্য পদ কত প্রকার? 6 প্রকার। বিশেষ্য পদ 6 প্রকার। ওকে, সো আসো নাম্বার 1 একটা হচ্ছে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। লিখো, আমি সবকিছু তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা একটু ভালো করে বুঝো। লিখো, 1 নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য, 2 জাতিবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, 3 সমষ্টিবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, 4 বস্তুবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, 5 গুণবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, 6 ভাববাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য। ওকে, সো তাহলে বিশেষ্য পদ কত প্রকার? 6 প্রকার। বিশেষ্য পদ কত প্রকার? 6 প্রকার। 1 নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য, 2 জাতিবাচক বিশেষ্য, 3 সমষ্টিবাচক বিশেষ্য, 4 বস্তুবাচক বিশেষ্য, 5 গুণবাচক বিশেষ্য, 6 ভাববাচক বিশেষ্য। এবার আমার দিকে একটু তাকাও, খুব মনোযোগ দাও, সর্বোচ্চ মনোযোগটা দাও, না হলে জীবনে দুঃখ আছে। দেখো, প্রথমত হচ্ছে ভাইয়া নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য কি? যদি কোনো জিনিসের একদম স্পেসিফিক বা একদম সুনির্দিষ্ট নামকে বোঝায় সেটা হচ্ছে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। সুনির্দিষ্ট, যেমন আসো ধরো আমি যদি বলি সাদিয়া, এখন এই যে সাদিয়া এটা কিন্তু একটা একটা বেডের স্পেসিফিক নাম, তার মানে এটা কিন্তু নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। ঠিক আছে, নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। এখন দেখো, ধরো আমি যদি বলি, খুব ভালো করে খেয়াল করে দেখো, আমি যদি বলি যে যমুনা, এখন যমুনা কিন্তু একটা মেয়ের স্পেসিফিক নাম, সো এগুলো হচ্ছে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। এখন দেখো, কয়েকটি নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্যকে একত্রে যেটা বলা হয় সেটা হচ্ছে জাতিবাচক। আবার বলতেছি, কয়েকটি নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্যকে একত্রে যেটা বলা হয় সেটা হচ্ছে জাতিবাচক। যেমন তুমি দেখো তো ভাইয়া, এগুলো এদেরকে একত্রে কি বলা যায় বলো? একত্রে বলা যায় মেয়ে, তাহলে মেয়ে এটা হচ্ছে জাতিবাচক। একত্রে যেটা বলি, দেখো এদেরকে বলা যায় বালিকা, এই বালিকাটা হচ্ছে কি? জাতিবাচক। ঠিক আছে, এদেরকে বলা যায় মানুষ, একসাথে বলা যায় না মানুষ, তাহলে মানুষটা হচ্ছে জাতিবাচক। আবার অমানুষও বলা যায়। ঠিক আছে, তো মানুষ এটা কি? এটা হচ্ছে জাতিবাচক। ঠিক আছে, এখন দেখো তো, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে জাতিবাচক। এখন খুব ভালো করে খেয়াল করো, এদেরকে আরো অনেক কিছু বলা যায়, মহিলা বলা যায়, মহিলা, এদেরকে ললনা বলা যায়, ললনা। ঠিক আছে, এদেরকে পেতনিও বলা যায়, এই পেতনি যেটা এটা কিন্তু পেতনি, পুরো পেতনি জাতিকে বোঝাচ্ছে। সো এগুলো কি? এগুলো হচ্ছে জাতিবাচক বিশেষ্য। এগুলো কি বাচক? এগুলো হচ্ছে জাতিবাচক বিশেষ্য। এবার দেখো তো, এবার দেখো এই জাতিবাচক বিশেষ্যগুলো আর নামবাচক বিশেষ্যগুলো আশা করি তোমাদের ক্লিয়ার। এখন আসো আমরা ব্যাপারটা আরো ডিপলি চিন্তা করি। ধরো আমি লিখলাম পদ্মা, এটা একটা নদীর নাম। আমি লিখলাম মেঘনা, এটা একটা নদীর নাম। ঠিক আছে, আমি লিখলাম যমুনা, এটা একটা নদীর নাম। এখন দেখো তো, এগুলোকে একসাথে কি বলা যায় বলো তো? একসাথে বলা যায় নদী। তাহলে নদী একসাথে বলা যায়, নদীটা হচ্ছে একটা জাত, এটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। এটা কি? এটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। ওকে, সো তাহলে দেখো এগুলোকে বলছে এগুলো হচ্ছে জাতিবাচক বিশেষ্য। ওকে, আচ্ছা এবার দেখো আমি লিখলাম হিমালয়। এখন হিমালয় কিন্তু পর্বতের স্পেসিফিক নাম, কিন্তু এটা জাতিবাচক কি হবে বলো তো? এটা জাতিবাচক হবে পর্বত। জাতিবাচক কি? জাতিবাচক হচ্ছে পর্বত। খুব ভালো করে বুঝো। ধরো আমি যদি বলি, দেখো দেখো খুব ভালো করে খেয়াল করো, ধরো আমি যদি বলি যে পদ্মা সেতু, এটা কিন্তু সেতুর স্পেসিফিক নাম, সো এটা কিন্তু নামবাচক। দেখো আমি যদি বলি যে যমুনা সেতু, যমুনা সেতু এটা কিন্তু সেতুর স্পেসিফিক নাম, এটা কিন্তু নামবাচক। কিন্তু একসাথে কি বলা যায়? একসাথে বলা যায় সেতু। এই সেতু যেটা, এটা হচ্ছে জাতিবাচক। সেতুটা কি বলো? সেতুটা হচ্ছে জাতিবাচক। দেখো আমি বললাম নজরুল, এটা কিন্তু ব্যক্তির স্পেসিফিক নাম, তার মানে এটা কিন্তু নাম বা সংজ্ঞাবাচক। দেখো আমি বললাম রবীন্দ্রনাথ, এই যে রবীন্দ্রনাথ, এটা কিন্তু ব্যক্তির স্পেসিফিক নাম, কিন্তু একসাথে বলা যায় কি? কবি, কবিটা হচ্ছে আমাদের জাতিবাচক। একসাথে বলা যায় লেখক, লেখক হচ্ছে জাতিবাচক। একসাথে বলা যায় সাহিত্যিক, সাহিত্যিক হচ্ছে জাতিবাচক। ওকে, সো ব্যাপারটা খুবই সিম্পল, খুবই সিম্পল। ভাই ক্লাসের তো পিডিএফ দিবেন, কি ক্লাস শেষেই পিডিএফ পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। তাহলে দেখো এগুলো কি? এগুলো হচ্ছে জাতিবাচক। এগুলো কি বাচক বলো? এগুলো হচ্ছে জাতিবাচক। দেখো আমি যদি বলি পৃথিবী, এটা কিন্তু নামবাচক। পৃথিবী এটা কিন্তু নামবাচক, নাম বা সংজ্ঞাবাচক। দেখো খুব ভালো করে খেয়াল করো, আমি যদি বলি নেপচুন, এটা কিন্তু নাম বা সংজ্ঞাবাচক। ঠিক আছে, কিন্তু এদেরকে একসাথে কি বলা যায়? গ্রহ বলা যায়। গ্রহটা হচ্ছে কি? নাম বা সংজ্ঞাবাচক। এইবার দেখো আরেকটা টেকনিক তোমাদেরকে শিখাই দিই। পৃথিবীতে একটা আছে, একটা আছে, এগুলো হচ্ছে নাম বা সংজ্ঞাবাচক। একটা, যেমন দেখো পৃথিবীতে বাংলাদেশ একটা, বাংলাদেশ, সো বাংলাদেশটা হচ্ছে নাম বা সংজ্ঞাবাচক। কিন্তু দেখো আমি যদি দেশ বলি, দেশটা কিন্তু জাতিবাচক, কারণ অনেকগুলো বাংলাদেশ মানে অনেকগুলো দেশকে একসাথে বলা যায়, একসাথে কম্বাইন্ডলি যেটা বলি দেশ। আবার দেখো সূর্য, পৃথিবীতে একটাই আছে,
তার মানে এটা হচ্ছে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। দেখো পৃথিবীতে কিন্তু এই পৃথিবী নামক গ্রহ একটাই আছে, তার মানে এটা হচ্ছে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। খুব ভালো করে বুঝো, আমি লিখলাম পদ্মা সেতু পৃথিবীতে একটাই আছে, তার মানে এটা কি, এটা হচ্ছে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। ব্যাপারটা কি ক্লিয়ার? খুবই সিম্পল জিনিস। তাহলে দেখো এই যে এগুলো রয়েছে এগুলো হচ্ছে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। এগুলো কি বাচক বিশেষ্য? নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। এবার আমাকে একটু বলো তো, নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্যটা, এই নাম বা সংজ্ঞাবাচক আর জাতিবাচক এই দুটো জিনিস ক্লিয়ার কিনা, দ্রুত বলো। নাম বা সংজ্ঞাবাচক আর জাতিবাচক এই দুটো জিনিস ক্লিয়ার কিনা, ঝটপট বলো তো, দ্রুত। ক্লিয়ার? ওকে, গুড, ভেরি গুড। ওকে, গুড। এবার দেখো 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে সমষ্টিবাচক। 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে সমষ্টিবাচক। এখন দেখো 3 নাম্বারটা লিখো, সমষ্টিবাচক। এই সমষ্টিবাচককে ইংরেজিতে কি বলা হয় জানো? সমষ্টিবাচককে ইংরেজিতে বলা হয় থাকে কালেকটিভ নাউন। সমষ্টিবাচককে ইংরেজিতে কি বলে? কালেকটিভ নাউন, রাইট? এখন যেটা দ্বারা কোনো একটা জিনিসের সমষ্টিকে বোঝায়, যেমন দেখো দল দ্বারা কিন্তু সমষ্টিকে বোঝায়। যেমন দেখো ঝাঁক দ্বারা কিন্তু পাখির সমষ্টিকে বোঝায়। দল দ্বারা মানুষের সমষ্টিকে বোঝায়। ঠিক আছে? আচ্ছা, তার মানে খেয়াল করে দেখো। আচ্ছা ভাইয়া, বই কিনবো কোনটা? তোমরা সেকেন্ড পেপারের জন্য একদম ইউনিভার্সিটি অ্যাডমিশন কেন্দ্রিক বই ধ্রুব বইটা তোমরা দেখতে পারো। আমার মনে হয় যে এটা বেস্ট বই হবে, ব্যাকরণে একদম কনসেপ্ট সহ ধরে ধরে এখানে ব্যাখ্যা করা আছে। তো তোমরা চাইলে ধ্রুব বইটা কিনতে পারো, একজন বইয়ের কথা বলছে। ঠিক আছে? বাজারের মোটামুটি অভিজাত লাইব্রেরিগুলোতে পাবা, আর কেউ একান্তই না পেলে আমাকে ইনবক্সে নক দিও, কুরিয়ারে পেয়ে যাবা, কুরিয়ার পাঠিয়ে দিব। আচ্ছা, এইবার আসো, এখন খেয়াল করে দেখো, এই খুব ভালো করে আমার দিকে খেয়াল করো। এখন দেখো দল ঝাঁক, এখন দল এটা কিন্তু সমষ্টি বুঝায়। দেখো আমি যদি বলি জনতা, এই জনতা কিন্তু সমষ্টিকে বুঝায়। ঠিক আছে? আচ্ছা, আমি যদি বলি সভা কিন্তু কি বুঝায়? সমষ্টিকে বুঝায়। মানে যেগুলো দ্বারা কোনো একটা মানুষের কম্বাইন্ডলি একটা সমষ্টিকে বুঝাচ্ছে। বুঝতে পেরেছ? আমি যদি বলি মিছিল দ্বারা কিন্তু কি বুঝায়? সমষ্টিকে বুঝায়। তার মানে এগুলো হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। কি বাচক বিশেষ্য? এটাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে। হ্যাঁ, এই বলো ব্যাপারটা কি বুঝতে পেরেছো কিনা? সমষ্টিবাচক বিশেষ্যগুলো ক্লিয়ার কিনা, দ্রুত ঝটপট বলো। বলো সমষ্টিবাচক বিশেষ্যটা ক্লিয়ার কিনা। আচ্ছা, এখন দেখো এই যে আমি যদি বলি ছাত্র কি সমষ্টিবাচক হবে? না, ছাত্র জাতিবাচক। কারণ ছাত্র একটা জাত, ছাত্র একটা কি বুঝায়? জাত বুঝায়। আচ্ছা, দল এটা কি কোনো জাতের নাম? দলের আলাদা নাম থাকে। আচ্ছা, আমি বললাম ঝাঁক কি কোনো জাতের নাম হয়? কিন্তু ছাত্র একটা জাতের নাম, ছাত্রী একটা জাতের নাম। ঠিক আছে? তার মানে দেখো এগুলো কিন্তু এটা কিন্তু একটা জাতের নাম। আচ্ছা দেখো তো, খুব ভালো করে খেয়াল করে দেখো। আচ্ছা ধরো আমি বললাম শিক্ষক, এখন তোমার কি মনে হয় বলো তো, শিক্ষকটা কি সমষ্টিবাচক নাকি শিক্ষকটা জাতিবাচক? অবশ্যই শিক্ষক দ্বারা একটা জাতিকে বুঝায়, শিক্ষক দ্বারা একটা জাতকে বুঝায়। তার মানে শিক্ষকটা হচ্ছে জাতিবাচক। কি বাচক? জাতিবাচক। গুড, সবাই ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এরপর লিখো 4 নাম্বার, লিখো বস্তুবাচক। বস্তুবাচক 4 নাম্বার লিখো, বস্তুবাচক। ওকে, এবার আসো, একজন বলছে এই চ্যাপ্টার থেকে কি টাইপ প্রশ্ন আসবে? কনসেপ্ট বোঝানোর পর প্রত্যেকটা কনসেপ্টের পর কি টাইপ প্রশ্ন আসবে তা সলভ করে দেওয়া হবে, কোনো প্যারা নাই, চাপ নাই। ঠিক আছে? ওকে। আচ্ছা, একজন বলছে ভাই সংজ্ঞা পড়েন। সংজ্ঞা ভাই তুমি নিজেও পারবা। নাম বা সংজ্ঞাবাচক হচ্ছে যেই বিশেষ্য দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু সুনির্দিষ্ট নামকে বোঝায়। জাতিবাচক বিশেষ্য যেই বিশেষ্য দ্বারা কোনো জিনিসের জাতিকে বোঝায়, পুরো জাতিকে বোঝায়। বস্তুবাচক মানে কি? যেটা দ্বারা কোনো একটা জিনিসের জড় পদার্থ, কোনো ধাতু দিয়ে তৈরি এমন বিশেষ্যকে বোঝায়। আচ্ছা, এইবার দেখো বস্তুবাচক হচ্ছে কি? কোনো একটা ধাতু দিয়ে যেগুলো তৈরি। হ্যাঁ, সাধারণত এগুলো হবে কোনো বস্তু টাইপ হবে, কোনো একটা ধাতু দিয়ে তৈরি। যেমন দেখো আমি যদি বলি যে কাপড়, এই কাপড় এটা কিন্তু বস্তুবাচক বিশেষ্য। আমি যদি বলি চাল, এটা বস্তুবাচক বিশেষ্য। দেখো আমি যদি বলি টাকা, এটা আমি যদি বলি যে তোমার আমি বলতে পারি যে ধরো তোমার ইট, এটা বস্তুবাচক বিশেষ্য। সিমেন্ট, এটা বস্তুবাচক বিশেষ্য। কলম, এটা বস্তুবাচক বিশেষ্য। ওকে, হ্যাঁ। তো এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের বস্তুবাচক বিশেষ্য। কি বাচক বিশেষ্য? এগুলো আমাদের মানে সহজ জিনিস, অপ্রাণীবাচক, প্রাণহীন, কোন একটা ধাতু দিয়ে তৈরি।
ঠিক আছে, তার মানে খেয়াল করে দেখো এগুলো হচ্ছে বস্তুবাচক, এটা খুবই সিম্পল। হ্যাঁ, এটা খুবই সিম্পল। আচ্ছা বলো তো কাঠ এটা কোন বাচক, দেখি পারো কিনা, কমন সেন্স দিয়ে চিন্তা করো তো, কাঠ এটা কোন বাচক হইতে পারে বলো, কাঠ এটা কোন বাচক হইতে পারে, কাঠ এটা কোন বাচক হইতে পারে? শিক্ষক কোন বিশেষ্য? জাতিবাচক বিশেষ্য, কারণ শিক্ষক একটা জাত। বলো বলো বলো, দ্রুত দ্রুত। বস্তুবাচক, গুড। কাঠ কোন বাচক? বস্তুবাচক। তার মানে আমরা বস্তুবাচকটা কিন্তু ক্লিয়ার, বস্তুবাচক। আচ্ছা এবার দেখো, এইবার খেয়াল করে দেখো, আমরা একটু এবার লিখো 5 নাম্বার লিখো গুণবাচক। 5 নাম্বার লিখো কি বাচক? গুণবাচক। গুণবাচক বিশেষ্য। 5 নাম্বার লিখো গুণবাচক বিশেষ্য। এখন আসো, গুণবাচক বিশেষ্যটা কি? মনে রাখবা গুণের বিশেষ রূপ। গুণ মানে কি বলো? যেমন আমি যদি ছেলেটি ভালো, তো গুণগুলো কি? অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ বা গুণের যে নাউন রূপ সেটাকে বলা হয়, সেটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। এখন দেখো, যেমন আমি কয়েকটা গুণ লিখি, যেমন আমি যদি বলি বীর, এটা একটা গুণ, বীর। ঠিক আছে, আমি যদি বলি সুন্দর, এটা একটা গুণ। আমি যদি বলি তরুণ, এটা একটা গুণ। ওকে, আমি যদি বলি দুর্বল, এটা একটা গুণ, কারণ এটা তার অবস্থাকে বোঝায়, তার অবস্থাটা কেমন, দুর্বল। যদি বলি কৃপণ, এটা একটা গুণ। এখন দেখো এই যে গুণগুলো আছে, এই গুণগুলোর বিশেষ্য রূপকে বলা হয় গুণবাচক বিশেষ্য। এই গুণ, এগুলো তো অ্যাডজেক্টিভ। আমি যদি ছেলেটি সুন্দর, তো সুন্দরটা কি? অ্যাডজেক্টিভ। মনে রাখবা গুণবাচক বিশেষ্যের সাথে সাধারণত এই প্রত্যয়গুলো যুক্ত করা হয়, জফলা, জ, তা, তৈব ইত্যাদি, এই প্রত্যয়গুলো কি করা হয়? যুক্ত করা হয়। এবার দেখো বীর, এটার গুণবাচক বিশেষ্য হচ্ছে বীরত্ব। কি? বীরত্ব। সুন্দর, এটার গুণবাচক বিশেষ্য কি? সৌন্দর্য। ঠিক আছে, এরপর দেখো তরুণ, এটার গুণবাচক বিশেষ্য কি? তারুণ্য। এরপর দেখো দুর্বল, এটার গুণবাচক বিশেষ্য কি বলতো? দুর্বলতা। আচ্ছা কৃপণ, এটার গুণবাচক বিশেষ্য কি? কৃপণতা। তাহলে দেখো তো, এই যে এখানে তয় ভ প্রত্যয় আছে, এখানে জ প্রত্যয়, এখানে জফলা প্রত্যয়, এখানে তা, এখানে তা, এই যে দেখো এই প্রত্যয়গুলো পাচ্ছ, তার মানে এগুলো হচ্ছে গুণবাচক বিশেষ্য। তাহলে এই প্রত্যয়গুলো শব্দের শেষে থাকলে সেটা কি? সেগুলো হচ্ছে গুণবাচক বিশেষ্য। তাহলে এগুলো হচ্ছে গুণবাচক বিশেষ্য। দেখো দেখো এগুলো কিন্তু বিশেষ্য, এগুলো কিন্তু নাউন। এই জন্য দেখো এগুলোর পর তুমি আরেকটা নাউন আনলে কিন্তু কখনোই মিনিংফুল হবে না। যেমন দেখো বীর তানবীর, এখন তানবীর এটা তো নাউন, বীর তানবীর এটা মিনিংফুল হয় না। বীর তান, সরি আমি একটু উল্টা বলছি, দুঃখিত। সেটা হচ্ছে এই যে এগুলো আছে, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের পরে যদি নাউন আনো তাহলে সেটা কিন্তু মিনিংফুল হয়। যেমন দেখো বীর তানবীর, এটা কিন্তু মিনিংফুল। দেখো আমি যদি বলি, আচ্ছা আজানটা একটু শেষ হোক। আচ্ছা একজন বলছে ভাই তরল তিক্ততা, দুটোই গুণবাচক বিশেষ্য। ঠিক আছে, আচ্ছা আজানটা একটু শেষ হোক। ওকে গুড। আমি যেটা বলছিলাম, দেখো এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে এগুলো হচ্ছে গুণ। গুণ বাকি, গুণ বা অ্যাডজেক্টিভ, এগুলোর পর তুমি যদি নাউন আনো তাহলে দেখবে যে সেটা মিনিংফুল। একজন বলছে নামাজের ব্রেক চাই,
যদি নামাজ একান্ত কারো দরকার হয় জামাতের সাথে পড়বে, তাহলে সে পড়ে আসতে পারো, সমস্যা নাই, ক্লাস রেকর্ড থাকবে। আর যদি ক্লাসের পরে তো অবভিয়াসলি নামাজের রক্ত থাকবে, আমরা তার আমাদের ক্লাস তো বুঝতেই পারতেছ, তার মানে ক্লাসের পরে অনেক সময় থাকবে, সো তখন জামাতে না পড়লে তখন পড়ে নিতে পারবা। ওকে। একজন বলছে ভাইয়া আপনি সবসময় এত হাসি খুশি থাকেন কেন, কেমনে? তো কেমনে, এটার জন্য তুমি কীভাবে আমি হাসি খুশি থাকি যদি তুমি এটা জানতে চাও, হিডেন ট্রিক্স যদি জানতে চাও, তাহলে আমাকে ইনবক্সে নক দিয়ে আমি বিকাশ নাম্বার দিব, বিকাশের টাকা পাঠাবা, তারপর আমি তোমাকে এটার উপর টিপস দিব, মাগনা টিপস দিব না, আগে টাকা দিবা পরে তোমাকে টিপস দিব, বুঝছো কীভাবে হাসি খুশি থাকা যায়। ওকে, আসো, কীভাবে সুন্দর করে হাসতে হয় সেটার উপর আমি তোমাকে কোর্স করাবো যদি তুমি টাকা দাও, কোনো সমস্যা নেই। অনেকে আমাকে বলো ভাইয়া হাসির উপর একটা কোর্স চাই, আমি বলছি ওকে, আগে বাংলার কোর্সগুলো শেষ করে নিই। আচ্ছা এবার দেখো, টেবিল কি বাচক বিশেষ্য, বস্তুবাচক। আচ্ছা যেটা বলছি দেখো, এগুলোর পরে বিশেষ্য আনলে হবে, কিন্তু গুণবাচক বিশেষ্য যেগুলো, এগুলোর পরে তুমি যদি নাও নানো তাহলে দেখবে যে মিনিংফুল হবে না। যেমন দেখো, তুমি বলতে পারো বীর তানবীর, খুব চমৎকার বা মিনিংফুল হচ্ছে, মানে তানবীর বীর, কিন্তু বীরত্ব তানবীর এটা কখনো হয় না। সুন্দর তানবীর, এটাও মিনিংফুল হয়, মাশাআল্লাহ আমি তো দেখতে সুন্দর, অনেক সুন্দর, তাই না? সেটা মিনিংফুল হয়। চেহারা চরিত সুন্দর, এটা লেগে খালি সম্বন্ধ আসে। আচ্ছা এরপর দেখো সৌন্দর্য। এখন দেখো, আমি যদি বলি সৌন্দর্য তানবীর, এটা কখনো মিনিংফুল হয়? কখনোই হয় না। তরুণ তানবীর মিনিংফুল হয়, আমার বয়স কম, আমার বয়স অল্প কিছু, মাত্র 18+, আমার বয়স খুব কম, অনেক কম, ইয়াং। আচ্ছা, কিন্তু দেখো আমি যদি বলি তারুণ্য তানবীর, আচ্ছা বলো তো এটা কি মিনিংফুল হয়? না। এরপর দেখো, মানে ধরা আমি বললাম যে দুর্বল ছেলে, মিনিংফুল হয়? হয়। আমি যদি দুর্বলতা ছেলেটা কখনো হয় না। যাই হোক, আমরা ইয়েতে না যাই। এখন দেখো যেটা বলতে চাচ্ছি ভাইয়া, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে বিশেষ্য যেগুলো আছে, মনে রাখবা এই গুণগুলোর বিশেষ্য রূপ, অর্থাৎ শর্টকাটে চিন্তা, তুমি এই প্রত্যয়গুলো দেখলে, এই প্রত্যয়গুলো গুণের বিশেষ্য রূপ, গুণের বিশেষ্য রূপ এটাকে বলা হয়, এটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। ওকে, গুণের বিশেষ্য রূপ এটাকে কি বলে? এটাকে বলা হয় গুণবাচক বিশেষ্য। বলো তো গুণবাচক বিশেষ্যটাকে ক্লিয়ার কিনা? জাস্ট এই প্রত্যয়গুলো দেখবে, জফালা, জ, তা, তৈব। ওকে, বলো ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার? ওকে, গুড, ভেরি গুড। আচ্ছা এইবার লিখো ভাববাচক বিশেষ্য। দেখো ভাববাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য, দেখো ভাববাচক বিশেষ্য। ওকে, এবার দেখো খুব ভালো, একজন বলছে কৃপণ তানবীর, এটা মিনিংফুল হয়, কিন্তু আসলে ব্যবহারিকভাবে এটা কিন্তু সত্য কথা না। আমি কখনোই কৃপণ না। মানুষজন আমাকে বলে থাকে আমি নাকি গরিবের হাজী মোহাম্মদ মহসিন, প্রচুর বুঝছো মানুষের পিছনে টাকা খরচ করে। তুমি আইসো, কোনো সমস্যা নেই, তোমরা আমার সাথে দেখা করো, তোমাদেরকে সবাইকে চা খাওয়াবো, সবাইকে গণহারে সবাইকে চা খাওয়াবো, টাকা যাক, সমস্যা কি, 100 200 300 যা যাবে আমার যাবে, তোমরা সবাই আমার সাথে দেখা করে 1 কাপ চা খেয়ে নিও। শুধু চায় খেয়ে নিও, চায়ের দাওয়াত দিছি। আচ্ছা এইবার দেখো ভাববাচক বিশেষ্য কি? ভাববাচক বিশেষ্যগুলো হচ্ছে যদি এই প্রত্যয়গুলো যদি থাকে, আ প্রত্যয়, যদি অন প্রত্যয় থাকে, যদি আনো প্রত্যয় থাকে, এই 3টে প্রত্যয় থাকলে সাধারণত সেটা ভাববাচক বিশেষ্য। যেমন দেখো আমি যদি বলি যে দেখের সাথে আ প্রত্যয়, দেখা, এই যে আ প্রত্যয় যুক্ত হয়েছে, তার মানে এটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। দেখো আমি যদি বলি মার সাথে আ প্রত্যয় যুক্ত হয়েছে, মারা। খাওয়া, দেখো ওয়া, আ প্রত্যয় যুক্ত হয়েছে, খাওয়া, তার মানে এগুলো হচ্ছে ভাববাচক বিশেষ্য। তার মানে যাওয়া, আসা, আসার সাথে আ প্রত্যয় যুক্ত হয়েছে, আসা, তার মানে এগুলো হচ্ছে ভাববাচক বিশেষ্য। অন প্রত্যয় কি? যেমন ভোজন, দেখো, যেমন কি, যেমন চলন, হ্যাঁ, যেমন গমন, দেখো এগুলো তো অন প্রত্যয় আছে, তার মানে কি এগুলো হচ্ছে ভাববাচক বিশেষ্য। এগুলো কি বাচক বিশেষ্য? ভাববাচক বিশেষ্য। আচ্ছা এইবার দেখো আনপ্রত্যয় যুক্ত কি? যেমন করানো, দেখো এখানে আনপ্রত্যয় যুক্ত আছে, যেমন খাওয়ানো, এখানে আনপ্রত্যয় যুক্ত আছে, তার মানে এগুলো হচ্ছে ভাববাচক বিশেষ্য। ওকে, সো এই 3টা প্রত্যয় সাধারণত যুক্ত থাকে, অন, আনো, অন, আনো। ঠিক আছে? একজন বলছে চা খাই না। ওকে, শান্ত বলেছে চা খাই না, সে বড়লোক, সে খাই কপি খেলে ভালো দয়া করিও না। হ্যাঁ গুড। একজন বলছে শয়ন,
তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে ভাববাচক বিশেষ্য। বলো তো ভাববাচক বিশেষ্যটা কি ক্লিয়ার কিনা? মনে রাখবা ভাববাচক বিশেষ্য হচ্ছে ক্রিয়ার বিশেষ্য রূপ। ক্রিয়ার বিশেষ্য রূপ যেমন দেখ, ক্রিয়ার বিশেষ্য রূপ হচ্ছে দেখা। দেখ ক্রিয়ার বিশেষ্য রূপ কি? দেখা। দেখা কিন্তু ক্রিয়া না। যেমন ভোজন, ভোজন ক্রিয়ার বিশেষ্য, খাচ্ছে ক্রিয়ার বিশেষ্য রূপ হচ্ছে ভোজন। চলছে ক্রিয়ার বিশেষ্য রূপ হচ্ছে চলন। ঠিক আছে? একজন বলছে ধর্ষণ। দেখো এটা কিন্তু এই তোমরা তো একজন লিখছে এইভাবে দর্শন, এখন দর্শন কিন্তু একটা হচ্ছে ধর্ষণ, একটা হচ্ছে দর্শন, বুঝছো? সব ইংরেজিতে লিখলে কিন্তু বোঝা যায় না। খাওয়া হয় না স্যার, কি লিখছে? গাওয়া। গাওয়া হয়, গাই ক্রিয়ার বিশেষ্যরূপ গাওয়া। এইবার দেখো প্রিভিয়াস মানে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, আমরা একটু প্রশ্ন সলভ করব। ওকে, সো এইবার আসো, তোমরা এখানে 5টা দেখতে পাচ্ছ, এই 5টা তোমরা একটু সলভ করো। যে জনতা, গরু, চাল, চলন, মহাত্মা গান্ধী, সরলতা, এই যে এগুলো আছে, এগুলো 5টা সবাই একটু ঝটপট একটু উত্তর করো যে কোনটা কোন ধরনের বিশেষ্য। জাস্ট এটা উত্তর করবা কোনটা কোন ধরনের বিশেষ্য। একজন বলছে ইমন, আমন, পিটামু। ইমন, আমন এগুলোতে বিশেষ্য। ইমন তো ব্যক্তির নাম রে ভাই। আনো কি ছিল? যেমন করানো, খাওয়ানো, দাওয়ানো, ঘুমানো, পড়ানো। বলো, এই দ্রুত বলো যে এই 5টা সবাই একটু উত্তর করো কোনটা কোন ধরনের বিশেষ্য। দ্রুত ঝটপট উত্তর করো, বিশেষ্যপদ নির্ণয় করো, বিশেষ্যপদ নির্ণয় করো, একটা একটা করে উত্তর করো, দেখি পারো কিনা। সবাই সবাই, এভরিওয়ান, এভরিওয়ান সবাই ক্লাসের নোট করবা। ক্লাসের নোট করে অবশ্যই ক্লাসের নোটগুলো আজকে রাতের ভিতরে চেষ্টা করবা আপলোড দিয়ে দেওয়ার জন্য। আজকে রাতে না হলে কালকে সবাই অবশ্যই নোট করবা। নোট করার ফ্যাসিলিটি খুব করা ভাই। নোট যে করে ওই মনে করো না বুঝলেও বুঝে যায়, কারণ যে জিনিস তুমি পড়তেছো ওই জিনিস তুমি যখন আবার যখন লিখো তখন তোমার মাথায় কিন্তু অটোমেটিক সেট আপ হয়ে যায়। আর আমাদের কোর্স শেষে যারা সবগুলো নোট করে তাদেরকে কিন্তু আমরা কিন্তু পুরস্কার দিই, বুঝতে পেরেছো? তো একটা পুরস্কার কিন্তু পাবা, ঠিক আছে? তো একটা পুরস্কারের জন্য হলো নোটগুলো করবা, নোটগুলো আপলোড দিবা। আচ্ছা এইবার দেখো আমরা একটু সলভ করি। দেখো জনতা, তো আমরা কিন্তু সবাই জানি যে জনতা এটা কি? এটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। গরু এটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য, পুরো গরুর জাতকে বোঝাচ্ছে। আচ্ছা এরপর দেখো চাল, এটা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। এরপর দেখো চলন, চলনটা কি? ভাববাচক বিশেষ্য। এরপর হচ্ছে মহাত্মা গান্ধী, এটা একজন ব্যক্তির স্পেসিফিক নাম, সুনির্দিষ্ট নাম, তার মানে এটা হচ্ছে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। সরলতা, সরলটা হচ্ছে গুণ, সরল গুণের সাথে তা প্রত্যয় যুক্ত হয়, এটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। ওকে, সেখানে 7টা দেওয়া আছে। বলো তো সাথে সাত কার হয়েছে? বলো সাথে 7 কার হয়েছে? সাথে 7 কার হয়েছে? বলো দ্রুত। সাথে 7 কার হয়েছে? মানে 7টাতে 7টাই পাইছে এমন কে? দ্রুত, গুড। আচ্ছা এইবার দেখো আমাদের পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন আসবে, দেখো পরীক্ষাতে প্রশ্ন আসবে এরকম, তোমাকে একটি বাক্য দিবে, ওই বাক্য দিয়ে দেখো এখানে বলছে যে যে নিম্মুক্ত অনুচ্ছেদটি থেকে বিশেষ্য পদগুলো নির্ণয় করো। জাস্ট কোনটা বিশেষ্য পদ তোমাকে এটা আইডেন্টিফাই করতে হবে। সো এই ধরনের পরীক্ষাতে আমাদের প্রশ্ন আসবে, অর্থাৎ এটার উত্তর করতে পারলে তুমি 5 মার্ক পাবা। জাস্ট তুমি এখানে উত্তর লিখবা, উত্তর লিখে বিশেষ্য পদ কোনগুলো এগুলো লিখে দিবা, বিশেষ্য পদ কোনগুলো জাস্ট কি করবা এটা লিখে দিবা। সো আসো একটু ট্রাই করো যে কোনটা বিশেষ্য পদ হতে পারে। রহিম ও করিম বাজারে গিয়ে 2টি রুই মাছ নিয়ে ঘরে এলো। মা তাদের জন্য মজা করে রান্না করলো। 2 ভাই খেয়ে একটু ঘুমালো। তারপর বিকেলে মাঠে ফুটবল খেলে সন্ধ্যায় আবার ঘরে এলো। এই প্যাসেজটা, এই অনুচ্ছেদটার ভিতরে বিশেষ্য পদ কোনগুলো? উত্তর করো, ঝটপট উত্তর করো। বিশেষ্য পদ কোনগুলো? ঝটপট উত্তর করো। একজন বলছো গরু, গরু কিন্তু শুদ্ধ বানান এরকম রে বাবা, গরু, অর্থাৎ আমাদের স্লাইডে যেটা লেখা ছিল এটাই শুদ্ধ, প্রমিত বানান এইটা। আচ্ছা এইবার একটু ট্রাই করো ভাইয়া, খেয়াল করো, একটু ট্রাই করো যে এখানে বিশেষ্য পদ কোনগুলো। সো বিশেষ্য পদ কোনগুলো খেয়াল করে দেখো। বিশেষ্য পদ হচ্ছে প্রথমত রহিম, এটা বিশেষ্য পদ, এটাতে কোনো ডাউট নাই। এরপর দেখো রহিমের ভাইয়ের নাম কি? রহিমের ভাইয়ের নাম হচ্ছে করিম। সো করিম এটা বিশেষ্য পদ, এটাতে কি নাই? কোনো ডাউট নাই। এরপর দেখো এই যে বাজার, বাজার এটা বিশেষ্য পদ। সো বাজার এটা ঠিক আছে, এগুলো এটা বিশেষ্য পদ। এরপর দেখো রুই মাছ, এই রুই মাছ এটা বিশেষ্য পদ, ঠিক আছে, রুই মাছ বিশেষ্য পদ। এরপর দেখো ঘর, এটা বিশেষ্য পদ। এরপর দেখো মা, এটা বিশেষ্য পদ। আচ্ছা এরপর দেখো রান্না, এটা বিশেষ্য পদ, ঠিক আছে, রান্না, রান্না, ওকে বিশেষ্য পদ। এরপর দেখো ভাই, এটা বিশেষ্য পদ, ঠিক আছে, হ্যাঁ একটু ঘুমালো। তারপর দেখো বিকেলে মাঠে, বিকেলে এটা বিশেষ্য পদ, ঠিক আছে। তারপর দেখো মাঠ, এটা বিশেষ্য পদ।
তারপর দেখো ফুটবল, এটা বিশেষ্য পদ। তারপর দেখো সন্ধ্যা বিশেষ্য পদ, ঘর বিশেষ্য পদ। সো অনেকগুলো বিশেষ্য পদ দেখতে পাচ্ছ। সো এইবার আসো আমরা একটু দেখি, এখান থেকে আমরা একটু বিশেষ্য পদগুলো একটু নির্ণয় করি। দেখো এখানে খুব চমৎকার করে বিশেষ্য পদগুলো দেওয়া আছে। দেখো কি রহিম, এরপর দেখো করিম, বাজার, রুই মাছ, তারপর হচ্ছে রান্না, ভাই, বিকেল, মাঠ, ফুটবল, ঘর। ওকে, সো এইভাবে তোমাকে কি করতে হবে, প্রশ্নগুলোর উত্তর করতে হবে। এইভাবে তোমাকে কি করতে হবে, তোমার বোর্ড পরীক্ষাতে প্রশ্ন আসবে অ্যান্ড তোমাকে সেগুলোর উত্তর করতে হবে। আচ্ছা, ওকে। ক্লিয়ার? ওকে, সো এইবার সবাই খাতায় লিখো বিশেষণ পদ কত প্রকার ও কি কি। খাতায় লিখো বিশেষণ পদ কত প্রকার ও কি কি, দ্রুত খাতায় লিখো যে বিশেষণ পদ কত প্রকার ও কি কি, বিশেষণ পদ কত প্রকার ও কি কি। ওকে, তো এইবার আমরা পড়বো যে বিশেষণ পদ কত প্রকার ও কি কি। এখন আসো ভাইয়া, বিশেষণ পদ কত প্রকার ও কি কি, এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে। ভালো করে বুঝাও বিশেষণ পদ কত প্রকার ও কি কি। তো প্রথমত হচ্ছে বিশেষণ পদ, যেটা বিশেষণ পদ বলতে কি বুঝায়, যদি একদম শুদ্ধ করে বলতে চাই, যে যে বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণীতে কোনো কোনো শ্রেণীর শব্দ বিশেষিত করে, অর্থাৎ যে শব্দটা অন্য শব্দকে বিশেষায়িত করে, মডিফাই করে, সেটাকে বলে থাকি, সেটা হচ্ছে বিশেষণ পদ। তো এইবার লিখো বিশেষণ পদের প্রকারভেদ। লিখো বিশেষণ পদ কত প্রকার, বিশেষণ পদের প্রকারভেদ। এবার আসো ভাই আমরা একটু বিশেষণ পদের প্রকারভেদগুলো একটু আলোচনা করি। ভাই ক্লাসে স্লাইড দিবেন, স্লাইড দিয়ে কি হবে, তোমাকে ডিরেক্টলি পিডিএফ দিয়ে দিব, এর থেকে ভালো জিনিস তোমাকে দিব। ওকে, আচ্ছা এইবার আসো বিশেষণ পদ সাধারণত কেউ কেউ বলেন 10 প্রকার, কেউ কেউ বলেন 1 প্রকার। তুমি যে কোনো একটা লিখে দিলেই হবে, সো এটা নিয়ে চাপ নাই। এখন আসো, আচ্ছা একজন বলেছে আখি আলমগীর বলেছে যে পুচকা খাবো নাকি ক্লাস করব। দেখছো, সে পুচকা খাচ্ছে, এটাও সে জানিয়ে দিচ্ছে, আমাদেরকে জানাচ্ছে। কত বড় দিল দরদি মানুষ। কিছু কিছু মানুষ আছে না, যে খাইতে গেলেও ফেসবুক, হাই বন্ধুরা আমি বাজারে গিয়েছি, ফেসবুকে সেটা জানিয়ে দিচ্ছে। কোথাও ঘুরতে গেলে তো হেঁটে তো জানাই, আমি এখন ঘুমাচ্ছি, এটাও ফেসবুকে জানাই দেয়। আমি এখন মোবাইল টিপতেছি, সেটাও ফেসবুকে জানাই দেয়। আজকে আমি 2 ঘন্টা পড়েছি, সেটাও ফেসবুকে জানাই দেয়। আমাদের আখি, তার অবস্থা হচ্ছে এরকম, বুঝছো। সে ফুচকা খাচ্ছে, সে আমাদেরকে এটা বলে দিচ্ছে যে আমি ফুচকা খাচ্ছি, এখন কি আমি ফুচকা খাবো নাকি আমি পড়াবো। কত বড় মানুষ দেখছো, কত বড় মানবিক মানুষ, নিজের জীবনে যা যা ঘটে সব কিছু সে ফেসবুকে জানাই দেয়। কত বড় মানবিক মানুষ সে, অনেক মানবিক মানুষ। এরকম উদার মনের মানুষ আমাদের সোসাইটিতে খুব দরকার। আখি তোমাকে খুব দরকার, বুঝতে পেরেছ? আচ্ছা এইবার আসো আমরা একটু দেখি। দেখো লেখো বিশেষণের পদের প্রকারভেদ। লিখো 1 রূপ বা বর্ণবাচক বিশেষ্য। রূপ বা বর্ণবাচক বিশেষ্য। আচ্ছা রূপ বা বর্ণবাচক বিশেষ্য কি? খাঁটি বাংলা বললে কি, খাঁটি বাংলা বললে হচ্ছে যে বিশেষণ পদ দ্বারা কোনো কিছুর রঙকে নির্দেশ করে, সেটাকে বলে, সেটা হচ্ছে রূপবাচক বিশেষ্য। যেটা দ্বারা কোনো কিছুর রঙকে নির্দেশ করে। কি কথা বলো, যেটা দ্বারা কোনো, যেমন খেয়াল করো, আমি যদি বলি সবুজ মাঠ, তাহলে সবুজ মাঠ, এটা হচ্ছে, এই সবুজটা হচ্ছে কি, সবুজটা কি বলতো, সবুজটা হচ্ছে আমাদের রূপবাচক বা বর্ণবাচক বিশেষ্য। দেখো আমি যদি বলি নীল শাড়ি, ওকে, সো নীল শাড়ি, এখানে দেখো শাড়ির রংটা কি নীল, তার মানে নীলটা হচ্ছে রূপ বা বর্ণবাচক বিশেষ্য। কি বাচক বিশেষ্য বলতো, রূপ বা বর্ণবাচক বিশেষ্য। ওকে ক্লিয়ার? আচ্ছা এরপর দেখো 2 নং লিখো গুণবাচক বিশেষ্য। এখন গুণবাচক বিশেষ্য কি? গুণবাচক বিশেষ্য যেটা দ্বারা কোনো জিনিসের গুণকে বোঝায়। যেমন দেখো আমি যদি বলি যে চালাক ছেলে, তাহলে চালাক ছেলে, এখানে দেখো তো এই যে ছেলের গুণটা কি, ছেলের গুণটা হচ্ছে চালাক। তাহলে এই চালাক যেটা আছে এটা হচ্ছে কিবাচক বিশেষ্য, যে বিশেষ্য পদ দ্বারা অন্য যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদের গুণকে নির্দেশ করে। ঠিক আছে, তো এইবার খেয়াল করে দেখো এই গুণবাচক, এই চালাক এটাকে বলা হয় কি, এটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। তাহলে একটা হচ্ছে রূপ বা বর্ণবাচক বিশেষ্য, 2 নম্বর হচ্ছে গুণবাচক বিশেষ্য। আই হোপ যে গুণবাচক বিশেষ্যটা আমাদের মোটামুটি ক্লিয়ার। ওকে, 3 নম্বর অবস্থাবাচক বিশেষ্য। অবস্থাবাচক বিশেষ্য, ওকে, অবস্থাবাচক বিশেষ্য। তো অবস্থাবাচক বিশেষ্য কি? যেমন আমি যদি বলি যে চলন্ত ট্রেন, এখন দেখো চলন্ত ট্রেন, তাহলে ট্রেনের অবস্থাটা কি, ট্রেনটা চলন্ত অবস্থায় আছে, তার মানে চলন্ত, এটা হচ্ছে অবস্থানবাচক বিশেষ্য। 4 নম্বর হচ্ছে ক্রমবাচক বিশেষ্য। এখন ক্রমবাচক বিশেষ্য কি এটা বুঝতে হলে তোমাকে আগে ক্রমবাচক সংখ্যা বুঝতে হবে। যেমন ক্রমবাচক সংখ্যা কি, যেমন আমরা যদি বলি 1 এটা ক্রমবাচক সংখ্যা, 2 এটা ক্রমবাচক সংখ্যা, 3 এটা ক্রমবাচক সংখ্যা, এগুলো হচ্ছে 1 2 3 4 এগুলো ক্রমবাচক সংখ্যা। এখন দেখো আমি যদি বলি 1 টাকা, তাহলে একটা এটা টাকার বিশেষণ। এখন কেমন বিশেষণ, এটা হচ্ছে ক্রমবাচক বিশেষণ। কথা বলো কি বাচক বিশেষণ, এটাকে বলা এটা হচ্ছে ক্রমবাচক বিশেষণ। হ্যাঁ,
ভাই এগুলো তো বিশেষণের উদাহরণ। ভাইরে আমি তো বিশেষণেই আছি, কি একটা অবস্থা, আমি তো বিশেষণেই আছি। এই যে বিশেষণ পদ কাকে বলো, কত প্রকার ও কি কি, আমি তো বিশেষণেই আছি। এতটুকু যদি না বুঝে তাহলে তো সমস্যা। হ্যাঁ এখন তো বিশেষণই পড়াচ্ছে, এগুলো তো বিশেষণ, আমরা তো বিশেষণই পড়াচ্ছি রে ভাই। কি রে ভাই, কারে পড়াই? আচ্ছা এইবার দেখো খুব ভালো করে খেয়াল করো, এই আমরা বিশেষণ পড়াচ্ছি, ওকে। আচ্ছা তাহলে ক্রমবাচক বিশেষণটা ক্লিয়ার। এরপর দেখো 5 নাম্বার, 5 নাম্বার কি, 5 নাম্বারটা হচ্ছে পূরণবাচক বিশেষণ। এখন পূরণবাচক বিশেষণটা কি? পূরণবাচক বিশেষণ বুঝতে হলে তোমাকে আগে পূরণবাচক সংখ্যা বুঝতে হবে। পূরণবাচক সংখ্যাগুলো কি? পূরণবাচক সংখ্যাগুলো হচ্ছে ওই যে আমরা যে বলে থাকি প্রথম দ্বিতীয়, প্রথম তারপর কি দ্বিতীয়, এই যে প্রথম দ্বিতীয় এগুলো হচ্ছে পূরণবাচক, ঠিক আছে। এখন যদি দেখো আমি যদি বলি যে তৃতীয় শ্রেণী, তাহলে তৃতীয় শ্রেণী, এখানে তৃতীয়টা কি, তৃতীয়টা হচ্ছে আমাদের পূরণবাচক বিশেষণ, পূরণবাচক বিশেষণ, ওকে। কি বাচক বিশেষণ? পূরণবাচক বিশেষণ। আচ্ছা এইবার তোমরা আমাকে একটু বলো তো 10 টাকা, এখানে 10টা কি ক্রমবাচক নাকি 10টা পূরণবাচক? বলো 10 টাকা, 10টা কি ক্রমবাচক নাকি 10টা পূরণবাচক? প্রথম দ্বিতীয় হবে না, প্রথম দ্বিতীয় হচ্ছে পূরণবাচক। এবার বলো 10 টাকা, 10টা কি? দ্রুত বলো 10 টাকা, 10টা কি? ও আচ্ছা মনে হচ্ছে ভাই আপনি মুখে বিশেষ্য বলেছেন। ও যদি বলে থাকি তাহলে দুঃখিত। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুলনশীল, সো ভুল হতেই পারে, ওকে গুড। এটা হচ্ছে কি ক্রমবাচক। কি বাচক? ক্রমবাচক। আচ্ছা এখন আমি যদি বলি বলো তো দশম শ্রেণী, এখন বলো তো দশম শ্রেণী, এখানে দশমটা কি? বলো দশম শ্রেণী, দশমটা কি? এবার বলো দশম শ্রেণী, বলো দশমটা কি এখানে? দশম শ্রেণী, দশমটা কি এখানে? দ্রুত বলো দশম শ্রেণী, দশমটা কি এখানে? দশমটা কি বলো তো? দশমটা হচ্ছে পূরণবাচক। এই যে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ, হ্যাঁ সপ্তম অষ্টম নবম দশম, তার মানে দশমটা হচ্ছে কি? দশমটা হচ্ছে আমাদের পূরণবাচক। দশমটা কি? দশমটা হচ্ছে পূরণবাচক, ওকে। দশমটা কি বাচক? দশমটা পূরণবাচক। দশমটা কি বাচক? পূরণবাচক, ওকে ক্লিয়ার। আচ্ছা তাহলে আমাদের 5 নাম্বারটা কি? পূরণবাচক শেষ। আচ্ছা এরপর লেখো 6 নাম্বার পরিমাণবাচক। আচ্ছা এখন পরিমাণবাচকটা কি? যেটা দ্বারা কোনো জিনিসের পরিমাণ বুঝাবে। যেমন দেখো আমি যদি বলি আধা কেজি, তাহলে দেখো কেজির পরিমাণ কি? কেজির পরিমাণ হচ্ছে আধা, তার মানে আধাটা কি? এটা হচ্ছে পরিমাণবাচক। আচ্ছা 6 নাম্বার 7 নাম্বার লিখো উপাদানবাচক। উপাদানটা কি? উপাদানটা হচ্ছে যেটা দিয়ে কোনো জিনিস তৈরি হয়, মানে কোনো একটা উপাদান বুঝাচ্ছে। যেমন দেখো আমি যদি বলি যে পাথুরে কলসি, পাথুরে কলসি, তাহলে দেখো পাথুরে কলসি বললে এখানে কলসি কোন উপাদানটা দিয়ে তৈরি হয়েছে? উপাদান মানে হচ্ছে যেটা দিয়ে তৈরি হয়। তো কলসির উপাদানটা কি? মানে পাথর দিয়ে কলসি, যে কলসিটা নির্মাণ করা হয়েছে, তৈরি করা হয়েছে, সেটাকে বলা হয় সেটা কি? সেটা হচ্ছে পাথুরে কলসি, ওকে। সেটাকে কি বলে? সেটা হচ্ছে পাথুরে কলসি। 8 নাম্বারটা হচ্ছে প্রশ্নবাচক বিশেষণ। প্রশ্নবাচক বিশেষণ। এখন প্রশ্নবাচক বিশেষণ জিনিসটা কি একটু খেয়াল করো, মানে যেটা দ্বারা কেমন, যেটা দ্বারা প্রশ্ন করা বোঝায়। যেমন দেখো আমি যে বললাম কেমন গান, তাহলে দেখো গান, গানকে প্রশ্নসূচক করেছে কি দিয়ে? কেমন, মানে যেটা দ্বারা কোনো একটা প্রশ্ন করা বোঝায়। কেমন শব্দটা তুমি যদি আনো যে কেমন, কেমন গায়, কেমন টাকা, তার মানে কেমনটা কিন্তু প্রশ্ন করা বোঝায়, হ্যাঁ ঠিক আছে। তার মানে এটা কি বোঝায়? আচ্ছা একদম ভাই উপাদানটা আরেকবার ক্লিয়ার করুন। উপাদান মানে হচ্ছে কোনো জিনিস তৈরি। যেমন আমি যদি বলি যে ধরো আমি যদি বলি যে ধরো আমি বললাম যে মেটে কলসি। এখন দেখো মেটে কলসি বলতে কি বোঝায়? মেটে কলসি বলতে বোঝায় যে মাটি দিয়ে নির্মাণ করা কলসি। তাহলে কলসি তৈরির উপাদানটা কি? সেটা হচ্ছে মেটে, মানে মাটি আর কি, বুঝছো? মানে যেটা দিয়ে, যে উপাদান মানে হচ্ছে যেটা দিয়ে কোনো জিনিস তৈরি হয়। এখানে কলসিটা তৈরি হচ্ছে পাথরের জন্য পাথর হচ্ছে উপাদান, উপাদানবাচক বিশেষণ। কলসিটা এখানে তৈরি হচ্ছে মাটি দিয়ে, এই জন্য মাটিটা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা ভাই ক্রম আর অপর নাম তো পূরণবাচক, না আমাদের এইখানে এলে ব্যাপারটা ডিফারেন্ট। সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে আলাদা, বুঝতে পেরেছো? সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। আচ্ছা 8 নাম্বার গেল। এরপর লিখো 9 নাম্বার লিখো। 9 নাম্বার লিখো নির্দিষ্টতা, নির্দিষ্টতা বাচক বিশেষণ। নির্দিষ্টতা বাচক বিশেষণ। এখন নির্দিষ্টতা বাচক বিশেষণ কি? যে নির্দিষ্টতা বাচক বিশেষণ হচ্ছে যে বিশেষণ দ্বারা কোনো জিনিসকে নির্দিষ্ট করে বোঝায়। যেমন দেখো এই দিন, এখন এই দিন যখন তুমি বলবা তখন কিন্তু দিনকে কিন্তু তুমি নির্দিষ্ট করে দিছো, একদম নির্দিষ্ট, ঠিক আছে। যেটা কি? যেটা দ্বারা কত টাকা, এটা কি? হ্যাঁ বিশেষণ, মানে প্রশ্ন করা যেগুলো দিয়ে বোঝায়। কত, এটা প্রশ্ন করা বোঝায়, তার মানে এটা হচ্ছে প্রশ্নবাচক বিশেষণ। আচ্ছা এখন দেখো এই দিন যখন তুমি বলছো এই, যেমন তুমি যদি বলো এই ছেলে, তাহলে ছেলেকে তুমি নির্দিষ্ট করে দিলা, তার মানে এটা কি? এটা হচ্ছে নির্দিষ্টতাবাচক বিশেষণ, ঠিক আছে। আচ্ছা
ঠিক আছে, তাহলে নির্দিষ্টতাবাচক বিশেষণ। এরপর লিখো 10 নম্বর লিখো ভাববাচক বিশেষণ। ভাববাচক বিশেষণ, ওকে। সো ভাববাচক বিশেষণ কি? মনে রাখবা যে বিশেষণ বাক্যের অন্তর্গত আরেকটা বিশেষণকে বিশেষায়িত করে। দেখো, যে বিশেষণ আরেকটা বিশেষণকে বিশেষায়িত করে, যেমন আমি যদি বলি যে খুব, খেয়াল করো, খুব মিষ্টি ছেলে, এটা ভালো করে খেয়াল করো। দেখো, আমি যদি বলি খুব মিষ্টি ছেলে, খুব মিষ্টি ছেলে, তাহলে দেখো খুব মিষ্টি ছেলে, এখানে এই যে মিষ্টি, মিষ্টি হচ্ছে বিশেষণ। আচ্ছা, কেমন মিষ্টি? মিষ্টিকে আবার বিশেষায়িত করছে কে? খুব। তার মানে খুবটা মিষ্টির বিশেষণ, এই জন্য খুবটা হচ্ছে ভাববাচক বিশেষণ। যে বিশেষণ পদটা বাক্যের অন্তর্গত আরেকটা বিশেষণকে বিশেষায়িত করে সেটাকে বলা হয়, সেটা হচ্ছে ভাববাচক বিশেষণ। 11 নাম্বার হচ্ছে বিধেয় বিশেষণ। দেখো, বিধেয় বিশেষণ জিনিসটা কি? আচ্ছা, নর্মালি খেয়াল করে দেখো, নর্মালি তুমি যদি খেয়াল করে দেখো, বিশেষণটা সবসময় কোথায় বসে? যেমন ছেলে, ছেলে বিশেষণ মিষ্টি, বিশেষণ সবসময় আগে বসে, কিন্তু যদি কখনো বিশেষণ পরে বসে তাহলে সেটা হচ্ছে বিধেয় বিশেষণ। যেমন দেখো, আমি যদি বলি যে লোকটি পাগল, এখন দেখো আমি যে বললাম যে লোকটি পাগল, এখন দেখো লোকটির বিশেষণ কি? লোকটির বিশেষণ হচ্ছে পাগল। এখন পাগল বিশেষণ কিন্তু পরে বসছে, তাহলে বিশেষের পরে বিশেষণ বসলে সেটাকে বলা হয় সেটা হচ্ছে বিধেয় বিশেষণ। নর্মালি বিশেষণটা আগে বসে কিন্তু পরে বসলে সেটা হচ্ছে বিধেয় বিশেষণ। নির্দিষ্টতাবাচকটা আরেকবার বলেন। যেমন দেখো, আমি যদি বলি সেই সময়, তুমি যদি বলো আমার সেই সময়ের কথা মনে পড়ে, তাহলে সেই সময়টা নির্দিষ্ট একটা সময়ের কথা মনে পড়ে না? তার মানে সেটা হচ্ছে নির্দিষ্টতাবাচক বিশেষণ। আমি যদি বলি এই দিন, এই দিন আমার জীবনে আবার আসুক, তার মানে ওই দিনটাকে তুমি নির্দিষ্ট করে বুঝাইছো। ওকে, সো বলো তো এই জিনিসটা ক্লিয়ার কিনা? এই জিনিসটা ক্লিয়ার কিনা, অর্থাৎ বিশেষণের ক্লাসিফিকেশনগুলো ক্লিয়ার কিনা? দ্রুত বলো, দ্রুত বলো যে বিশেষণ পদের ক্লাসিফিকেশনগুলো ক্লিয়ার কিনা। ঝটপট বলো, বিশেষণ পদের ক্লাসিফিকেশনগুলো ক্লিয়ার কিনা? আচ্ছা, একজন আমাদেরকে একটা কবিতা লিখেছেন, ফারুকি বলেছেন যে বলো কি বলো হে বীর, ওকে, বাংলা বাজো অনেক বলো তানবীর। ও মাই গড, কি কবিতা দেখছো তোমরা? তার কবিতা, সে কবিতা লিখেছে যাতে করে সবাই তাকে ফলো করো। প্লিজ তোমরা তাকে ফলো করো, সে অনেক বড় কবি, সে কবিতা লিখেছে, বুঝতে পেরেছো? ওকে, এইবার আসো আমরা একটু দেখি আমাদের বোর্ড কোশ্চেন সলভ করি। ওকে, মানে বোর্ড কোশ্চেন বলতে পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন আসবে। সো আসো, এখানে বলা হচ্ছে যে বিশেষণ পদ নির্ণয় করো। প্রত্যেকটি বাক্যে এক একটি বিশেষণ পদ আছে, এখন তুমি নির্ণয় করো। 5টা বাক্যে 5টা, মানে প্রত্যেকটি বাক্যে একটি করে বিশেষণ আছে। এবার নির্ণয় করো, দ্রুত, ঝটপট ঝটপট, সময় কম, কোনো গল্প হবে না, কথা হবে না, ডিরেক্টলি উত্তর করো, ডিরেক্টলি উত্তর করো, ডিরেক্টলি উত্তর করো, দ্রুত দ্রুত। ভাববাচকটা আবার বুঝেন, ভাববাচকটা হচ্ছে যেটা আরেকটা বিশেষণকে বিশেষায়িত করে, মানে যে বিশেষণ আরেকজনের বিশেষণের বিশেষণ, মানে যে বিশেষণটা আরেকজন বিশেষণকে বিশেষায়িত করে। যেমন খুব মিষ্টি ছেলে, তাহলে মিষ্টি কি বিশেষণ? এখন মিষ্টির বিশেষণ কে? খুব। তার মানে খুবটা হচ্ছে কি? খুবটা হচ্ছে আমাদের বিশেষণ, খুবটা হচ্ছে ভাববাচক বিশেষণ, কারণ সে আরেকটা বিশেষণকে বিশেষায়িত করতেছে। আচ্ছা, এখন এখানে যেটা, এখানে কোন ধরনের বিশেষণ এটা তোমাকে নির্ণয় করতে বলে না ভাইয়া, তুমি জাস্ট বিশেষণটা বের করো। যেমন এখানে অর্ধেক একটা বিশেষণ, এখানে কাজ একটা বিশেষণ, সম্পূর্ণ একটা বিশেষণ, হয়েছে একটা বিশেষণ, কোনটা বিশেষণ তুমি জাস্ট এটা আইডেন্টিফাই করো। কোন ধরনের বিশেষণ এটা তোমার আইডেন্টিফাই করা লাগবে না। বিধেয় বিশেষণটা আরেকবার, বিশেষণ সবসময় বাক্যের আগে বসে। যেমন আমি যদি বলি যে চালাক ছেলে, তাহলে ছেলেটা হচ্ছে, চালাকটা হচ্ছে বিশেষণ, কিন্তু যদি কখনো বিশেষণ পরে বসে, যেমন আমি যদি বলি ছেলেটি চালাক, এখানে চালাকটা হচ্ছে বিধেয় বিশেষণ, কারণ চালাকটা এখানে পরে চলে গেছে। দ্রুত দ্রুত, সময় কম, 1 মিনিটের ভিতরে 30 সেকেন্ড, তাড়াতাড়ি নির্ণয় করো। আর মাত্র 15 সেকেন্ড, সবাই 5টা উত্তর করো।
ওকে ওকে আসো দেখি আমরা একটু দেখো এখানে অর্ধেক কাজ, কাজের অবস্থা মানে কাজের পরিমাণ বোঝাচ্ছে। সো কাজকে বিশেষায়িত করছে, তার মানে এটা হচ্ছে বিশেষণ। গরুর দুধ পুষ্টিকর, দুধকে বিশেষায়িত করছে, কেমন দুধ? আচ্ছা, যে পাপ করেছে সে অবশ্যই পাপী, সে কেমন পাপী। মনে রাখবা বিশেষণ সবসময় কেমন দ্বারা প্রশ্ন করলে উত্তর করলে পাওয়া যায়। দেখো অর্ধেক কাজ, কেমন কাজ? অর্ধেক। গরুর দুধ, কেমন দুধ? পুষ্টিকর দুধ। যে পাপ করেছে সে কেমন? সে পাপী। আমি কালো বলেই তুমি ফর্সা, তো এখানে আমি কালো, আমি কেমন? আমি কালো। তুমি কেমন? তুমি ফর্সা। এখানে দুটোই বিশেষণ হয়। কিনে দে রেশমি চুরি, চুরি কেমন চুরি? রেশমি চুরি। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের বিশেষণ। ওকে, তো সবগুলো সবগুলো হয়েছে কিনা আমাকে একটু জানিয়ে দাও। সবগুলো কার কার হয়েছে আমাকে একটু ঝটপট একটু জানিয়ে দাও। আশা করি বিশেষণ পদ নিয়ে আর কোনো ঝামেলা হবে না। এইবার আসো, মাঝে মধ্যে এরকম, আগে তো আমরা দেখলাম সেন্টেন্স থেকে, এখন এমনও আসতে পারে যে বিশেষণ পদ খুঁজে বের করো, অর্থাৎ একটা অনুচ্ছেদ দিয়ে দিবে, সেন্টেন্স না, এখন তোমাকে আর বাক্য দিবে না, একটা অনুচ্ছেদ দিয়ে বলবে সেখান থেকে তুমি বিশেষণ পদ খুঁজে বের করো। তাহলে দেখো অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ খুঁজে বের করো, এইটা একটু ট্রাই করে দেখো। অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ খুঁজে বের করো, এইটা একটু ট্রাই করো তো দেখি পারো কিনা। অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ খুঁজে বের করো, দ্রুত একটা অনুচ্ছেদ দিবে, অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ খুঁজে বের করো। আচ্ছা আসো আমরা একটু হেল্প করি। আচ্ছা দেখো এখানে দেখো, রহিম বলছে বিশেষণ পদ, রহিম সবুজ রঙের জামা পরে, তাহলে জামা কেমন? সবুজ রঙের। তাদের বাড়ির পাশে নতুন বাজার, কেমন বাজার? নতুন বাজার, মানে যে বাজারটা নতুন বসেছে। ওকে, আচ্ছা এখন দেখো এরপর বলছে যে তাজা ইলিশ কিনে, কেমন ইলিশ? তাজা ইলিশ। হ্যাঁ, তাজা ইলিশ কিনে সুস্বাদু করে রান্না করলো, তাহলে কেমন করে রান্না করলো? সুস্বাদু করে রান্না করলো। তাহলে এখানে চারটা পেলাম, একটা হচ্ছে নতুন, আর একটা হচ্ছে সবুজ, আর একটা হচ্ছে তাজা, আর হচ্ছে সুস্বাদু। এই চারটি কি বলতো? এই চারটি হচ্ছে আমাদের, এই চারটি কি? এই চারটি হচ্ছে আমাদের কি বিশেষণ? এই চারটি হচ্ছে আমাদের বিশেষণ পদ। ওকে, সো বলো বিশেষণ পদ আজীবনের জন্য ক্লিয়ার কিনা, ঝটপট একটু বলো তো। বিশেষণ পদ কি আজীবনের জন্য ক্লিয়ার কিনা আমাকে একটু জানিয়ে দাও। আমি জাস্ট জানতে চাই যে ভাই এই বিশেষণ পদটা আমার আজীবনের জন্য ক্লিয়ার, 100% ক্লিয়ার কিনা আমি জানতে চাই। 100% ক্লিয়ার কিনা দ্রুত আমাকে একটু বলো। 100% ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। 100% ক্লিয়ার কিনা? ওকে ওকে গুড, সব হয়েছে। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা এইবার আসো আমরা একটু দেখি, এবার আসো আমরা একটু দেখি। এইবার খেয়াল করো এখানে দেওয়া আছে যে বিশেষণ পদ কোনগুলো। এবার আসো অনুসর্গ। অনুসর্গকে ইংরেজিতে বলা হয় থাকে প্রেপোজিশন। কি বলা হয় থাকে? প্রেপোজিশন। সো এই যে প্রেপোজিশন যেগুলো ইংরেজিতে, বাংলাতে এগুলো প্রিপোজিশন বলে, অনেকেই প্রোনাউন্সিয়েশন বলে যে প্রেপোজিশন। সো অ্যাকচুয়ালি সঠিক উচ্চারণটা হচ্ছে প্রেপোজিশন। ওকে, সো আমি যতদূর জানি আর কি। তো এইবার আসো এই প্রিপোজিশন বা প্রেপোজিশন যেটা আছে, প্রিপোজিশন এইটার বাংলা হচ্ছে অনুসর্গ বা কর্মপ্রবচনীয়। ওকে, আচ্ছা এখন খেয়াল করো, এই অনুসর্গগুলো আমাদেরকে কিছুই না, জাস্ট আমাদেরকে ঠাড়া মুখস্থ করতে হবে। অনুসর্গগুলো কি করতে হবে? মুখস্থ। যেটা মুখস্থ করতে হবে সেটা আমি বলে দিব। ওকে, এই প্রিপোজিশনগুলো আমাদেরকে কি করতে হবে? প্রিপোজিশনগুলো আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। ওকে, এইবার দেখো আমরা একটু দেখি এই যে প্রিপোজিশন, এগুলো প্রথমত দুই ধরনের হতে পারে, যেমন হচ্ছে একটা হচ্ছে তোমার বিভক্তিযুক্ত অনুসর্গ, বিভক্তিহীন অনুসর্গ। মানে তোমার এগুলো মনেই রাখা লাগবে না, প্রকার টোকার কিচ্ছু আসবে না, জাস্ট তোমাকে আইডেন্টিফাই করতে হবে। যেমন দেখো এখানে অনেকগুলো দেওয়া আছে, যেমন আগে এটা একটা অনুসর্গ, যেমন পরে এটা উপরে, কাছে, কারণে, জন্যে, মধ্যে, মাঝে, মাজারে, শনে, সঙ্গে, তরে, নামে, পানে, পক্ষে, এগুলো হচ্ছে কি? বিভক্তিযুক্ত অনুসর্গ। আচ্ছা এখন দেখো, এখন তোমার বিভক্তিযুক্ত বিভক্তিহীন এটা তোমাকে দেখা, এটা তোমার দেখার টাইম নেই। তোমাকে কি দেখতে হবে বলো তো? তোমাকে ভাইয়া রং কোন বিশেষ্য? রং কোন বিশেষ্য মানে? ও, রঙের বিশেষ্য কোনটা হয়? ঠিক আছে, রংটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য, কিন্তু লাল কালো, ওই লাল রং যখন বলবো তখন সেটা আবার স্পেসিফিক করে বুঝাবে, তো সেটা হচ্ছে সব নামবাচক বিশেষ্য। আচ্ছা যেখানে ছিলাম, একটার ভিতরে আরেকটা আইনও না, তাহলে ঝামেলা হয়। আচ্ছা এইবার দেখো এখানে আছে অধিক, তারপর হচ্ছে কি অবধি, জন্য, পর, প্রতি, বই, বসত, বিনে, বিনা, বিনি, বিহনে।
আচ্ছা, এরপর হচ্ছে কি দ্বারা, কর্তৃক, ছাড়া, ব্যতীত, ভিন্ন, মত, সহ, সহিত, হেতু, দারুণ, বনাম, তারপর হচ্ছে কি বরাবর, তারপর হচ্ছে বাবদ, তারপর ইত্যাদি। তো এইগুলো কি করতে হবে বলো তো ভাইয়া? এগুলো এগুলো সব ঠাড়া মুখস্থ। কি করতে হবে বলো তো? এগুলো সব ঠাড়া মুখস্থ। এই যে ঠাড়া মুখস্থ করবা, এইবার দেখো এখান থেকে প্রশ্ন কিভাবে আসে। তাহলে তোমাদের কাজ কি বলো তো? একটা স্ক্রিনশট নিয়ে নাও। তোমাদের কাজ হচ্ছে এগুলো মুখস্থ করা। তোমাদের কাজ কি বলো তো? তোমাদের কাজ হচ্ছে এগুলো মুখস্থ করা। আমি আবার বলতেছি, তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে এগুলো মুখস্থ করা। আমি আবার বলতেছি, তোমাদের কাজ হচ্ছে এগুলো মুখস্থ করা। তোমাদের কাজ কি? এগুলো হচ্ছে মুখস্থ করা। ওকে, আচ্ছা এইবার আসো, খুব ভালো করে খেয়াল করো কিভাবে মুখস্থ করবো। যেমনি ইচ্ছে এমনি মুখস্থ করা। কথা হচ্ছে তোমার মুখস্থ করতে হইব, ঠিক আছে? কারণ এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। এইবার আসো আমরা একটু দেখি, খুব ভালো করে খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো। ভালো করে খেয়াল না করলে ঝামেলা আছে। আচ্ছা এইবার আসো, এখান থেকে আমরা একটু দেখি যে এখানে বলা হচ্ছে যে উপসর্গ বের করো, সরি অনুসর্গ বের করো। অনুসর্গ কি করো? বের করো। এবার দেখো তো অনুসর্গ বা কর্মপ্রয়োজনীয় অনুসর্গ বের করো। তো এখন দেখো, তোমাকে দিয়ে কাজ হবে না। এখানে অনুসর্গ কোনটা? ছেলেটির দরুন বাপ আজ অসম্মানিত হয়েছে, মানে ছেলেটির কারণে। তুমি ছাড়া আমার আর কেউ নেই, সবসময় আমার পাশে থাকবে, রহিমের চেয়ে করিম মেধাবী। এই পাঁচটা সেন্টেন্সে অনুসর্গগুলো আমাদেরকে কি করতে হবে? খুঁজে বের করতে হবে এই পাঁচটা সেন্টেন্সে, ঠিক আছে? আচ্ছা এবার দেখো, প্রথমটা হচ্ছে দিয়ে, ছেলেটির দরুন, তুমি ছাড়া, আমার পাশে, তারপর হচ্ছে রহিমের চেয়ে। জাস্ট তোমাকে অনুসর্গগুলো কি করতে হবে? তোমাকে বের করে নিয়ে আসতে হবে, এছাড়া আর কিছুই না, ঠিক আছে? তো এইবার আসো, আমাদের এটা শেষ। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যোজক। কি পড়বো? যোজক। এখন খেয়াল করো, যোজক এখন লিখো, খাতায় লিখো, যোজক কত প্রকার ও কি কি। প্রশ্ন আসবে যে যোজক কত প্রকার ও কি কি। যোজক সর্বশেষ প্রশ্ন, এটা শিখলে আজকের মতো আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। যোজক কত প্রকার ও কি কি। যোজক কত প্রকার ও কি কি। আসসালামু আলাইকুম, কে বলছেন? ও, এটা 2-4 দিনের ভিতরে শুরু হবে। টাকা পাঠিয়ে একটু নক দিন। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো আসো, কি বললাম যে যোজক কত প্রকার ও কি কি। এখন যোজক কত প্রকার ও কি কি, যোজক কি, যোজক কাকে বলে, যোজক কত প্রকার ও কি কি, জাস্ট এভাবে পরীক্ষাতে প্রশ্ন আসবে। এখন মনে রাখবা, যোজক 5 প্রকার। নাম্বার 1 একটা হচ্ছে সাধারণ যোজক। কি যোজক? একটা হচ্ছে সাধারণ যোজক। নাম্বার 2 একটা হচ্ছে বিকল্প যোজক। কি যোজক? বিকল্প যোজক। নাম্বার 3 বিরোধ যোজক। এরপর কি? এরপর লিখো কি যোজক? বিরোধ যোজক। ওকে, বিরোধ যোজক। এরপর লিখো নাম্বার 4, সেটা হচ্ছে কারণ যোজক। কারণ যোজক। নাম্বার 5 সাপেক্ষ যোজক। কি যোজক? সাপেক্ষ যোজক। ওকে, সো আসো, যোজকগুলোকে বলা হয় থাকে অব্যয়। আমি আবার বলতেছি যে যোজককে কি বলা হয় থাকে? অব্যয়, বা ইংরেজিতে বলা হয় কনজাংশন। এখন যোজক দ্বারা বোঝানো হয়ে থাকে যেটা কোনো দুটো বাক্যের ভিতরে সংযোজক বিয়োজক করে থাকে অথবা সংকোচক করে থাকে, সেটাকে বলে, সেটা হচ্ছে যোজক, ঠিক আছে? এখন খেয়াল করো, এবার খেয়াল করো, এখন দেখো ভাইয়া, খুব ভালো করে খেয়াল করে দেখো। এখন আসো, প্রথমত আমরা একটু আলোচনা করি সাধারণ যোজক। সাধারণ যোজক হচ্ছে যেই যোজকটা বাক্যের মধ্যে দুটো পদের ভিতরে প্লাস করে, প্লাস, সেটাকে বলে, সেটা হচ্ছে সাধারণ যোজক। যেমন আমি যদি বলি রহিম ও করিম স্কুলে যায়, রহিম ও করিম স্কুলে যায়। এখন দেখো, রহিম ও করিম স্কুলে যায়, এখানে দেখো তো এই যে রহিম করিম দুটো পদকে যুক্ত করেছে ও পদ, তার মানে ওটা হচ্ছে সাধারণ যোজক। কি যোজক? কথা বলো, ওটা হচ্ছে সাধারণ যোজক। এরকম আরো হতে পারে এবং, এবংটাও সাধারণ যোজক, যেমন রহিম এবং করিম স্কুলে যায়। 2 নাম্বার হচ্ছে কি? 2 নাম্বার হচ্ছে বিকল্প যোজক। এখন বিকল্প যোজক কি? বিকল্প যোজক হচ্ছে যেটা দুইটা পদের ভিতরে মাইনাস করে। যেমন আমি যদি বলি যে চা না হয় কফি খাবো, চা না হয় কফি খাবো। এখন দেখো, চা না হয় কফি খাবো, এখানে তুমি হয় চা খাবা, না হলে তুমি কফি খাবা। এই না হয় দ্বারা কি হয়েছে? একটাকে বাদ দিয়ে দিছে, মাইনাস করে দিছে। অথবা তুমি এভাবে লিখতে পারো চা বা কফি খাবো, তাহলে যে বাটা আছে, বাটা কি? বাটা একটা আরেকটাকে বাদ করে দিছে, তার মানে এটা কি বলে? এটাকে বলা হয় থাকে, এটা হচ্ছে আমাদের বিকল্প যোজক। এটা কি বলা হয় থাকে? এটা হচ্ছে বিকল্প যোজক। ওকে, এটাকে বলা হয় থাকে, এটা হচ্ছে বিকল্প যোজক। সো খুব মনোযোগ দাও, বিকল্প যোজকগুলো একটু ভালো করে বুঝো, নাহলে কিন্তু বুঝবা না। যোজকগুলো একটু ভালো করে বুঝো। ওকে, যোজকগুলো একটু ভালো করে বুঝো। আচ্ছা, এইবার দেখো, খুব ভালো করে খেয়াল করো। 3 নাম্বার লিখো বিরোধ যোজক। 3 নাম্বার লিখো কি? বিরোধ যোজক। বিরোধ যোজক কি? যেটা একই সাথে বাক্যে প্লাস
আবার মাইনাস, মানে দুইটারই কাজ করবে। ঠিক আছে, যেমন কি হতে পারে, যেমন তোমার হতে পারে যে আমি বললাম যে ছেলেটি মেধাবী, দেখো ছেলেটি মেধাবী অথচ পড়ে না, ছেলেটি মেধাবী অথচ পড়ে না। এখন দেখো ছেলেটি মেধাবী, এটা তো পজিটিভ, ছেলেটি মেধাবী, পড়ে না এটা আবার নেগেটিভ, তার মানে এটা হচ্ছে বিকল্প যোজক, বিরোধ যোজক। কি যোজক? বিরোধ যোজক। আচ্ছা, নোট কোথায় দিব? নোট দিবে আমাদের যে বন্দি পাঠশালার বড় গ্রুপটা আছে, এই বন্দি পাঠশালার বড় গ্রুপটাতে ক্লাস শেষে নোট করে, যার নোট যত সুন্দর হবে, নোট যার যত সুন্দর হবে তার পুরস্কার তত করা হবে। বললাম আমার কাছ থেকে পুরস্কার বুঝে নিও। অ্যান্ড আমরা আমাদের বাংলাবাজ এক কোর্স শেষে 10 জনের টাকাও কিন্তু ব্যাক দিয়ে দিছি। সো আমি যেভাবে বলি সেভাবে শোনো, তুমি তোমার কোর্সের টাকাটাও তুমি ব্যাক পেয়ে যাবা। টু বি অনেস্ট, কোর্স শেষে মিলেনি, আমি যেটা বলছি সেটা সত্য কিনা। আচ্ছা, এরপর দেখো 4 নাম্বারটা কি? 4 নাম্বারটা হচ্ছে কারণ যোজক। কারণ যোজক মানে কি? মানে একটা জিনিসের কারণ বুঝাবে, একটা জিনিস ঘটার পিছনে আরেকটা জিনিস কি বুঝাবে? কারণ বুঝাবে, কারণ যোজক বলা হয় তাকে। যেমন কি, যেমন আমি যদি বলি যে মেঘ হচ্ছে, মেঘ দেখো, মেঘ দেখা যাচ্ছে তাই বৃষ্টি হবে। এখন দেখো এই যে বৃষ্টি হবে, এই বৃষ্টি হওয়ার কারণটা কি? বৃষ্টি হওয়ার কারণটা হচ্ছে মেঘ। তাহলে দেখো যদি কারণ বুঝায় তাহলে সেটাকে বলা হয় থাকে, সেটা হচ্ছে কারণ যোজক। কি বুঝায়? কারণ বুঝালে সেটাকে বলা হয় থাকে, ভাইয়া অনুসর্গ আর বিভক্তি কি এক? এটা লম্বা আলোচনা, সংক্ষেপে বলে রাখি যে অনুসর্গ আলাদা, বিভক্তি আলাদা, কিন্তু কিছু অনেকগুলো অনুসর্গ যেগুলো বিভক্তি হিসেবে ব্যবহৃত হয়, কথা হচ্ছে এছাড়া আর কিছু না। আচ্ছা, তাহলে কারণ যোজক কি? যেমন একটা অংশ ঘটার পিছনে আরেকটা অংশ কারণ বুঝাবে। যেমন বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার কারণটা কি? সেটা হচ্ছে মেঘ। সর্বশেষ 5 নাম্বার, সেটা হচ্ছে সাপেক্ষ যোজক। এখন সাপেক্ষ যোজক কি? সাপেক্ষ যোজক হচ্ছে এগুলো সাধারণত কাপল, জোড়া জোড়া আকারে থাকে। যেমন আর আরেকটা ব্যাপার হচ্ছে এগুলো সাধারণত একটা আরেকটার অংশের উপরে নির্ভর করে। যেমন তুমি দেখো, আমি বললাম যে যদি তুমি আসো তবে আমি যাব, যদি তুমি আসো তবে আমি যাব। এখন দেখো তো, এই যে যদি তুমি আসো, যদির সাথে যুক্ত আছে কি? এই যে তবে, যদি তবে জোড়ায় জোড়া আছে। আবার দেখো আমি যাব কিনা সেটা ডিপেন্ড করতেছে কি? তোমার আশার উপর। আমি যাব কিনা সেটা ডিপেন্ড করতেছে কিসের উপর? তোমার আশার উপর। তার মানে এটা হচ্ছে সাপেক্ষ যোজক। ঠিক আছে, তার মানে কি? তার মানে হচ্ছে সাপেক্ষ যোজক। ওকে, আচ্ছা, একজন বলেছে 3 নাম্বারটার, তাজ বলেছে 3 নাম্বারটার রিয়েল এক্সাম্পল হচ্ছে আমি। 3 নাম্বারটা দিয়ে তাহলে তোমাকে দিয়ে আরেকটা রিয়েল এক্সাম্পল দিই। হ্যাঁ, যেমন আমি বললাম যে তাজ, হ্যাঁ আমি লিখলাম যে তাজের বিয়ে করা উচিত অথচ তাজ করে না। ওকে, কি করে না? বিয়ে করে না। বুঝছো? তো একবার আমি কুমিল্লাতে পড়াচ্ছি, তো এরকম একটা বাক্য লিখলাম আর কি। তো লিখে ওরা বললাম, আচ্ছা বলো তো, ওখানে আমি লিখছি আর কি রহিম, যে রহিমের বিয়ে করা উচিত, রহিম করে না। তাহলে বলো তো এই বাক্যে কোন যোজকের প্রয়োগ আছে? বা কোন ধরনের সমস্যা আছে? সমস্যাটা হচ্ছে কি? বিরোধমূলক সমস্যা। তো সে আমাকে কি বলে জানো? সে আমাকে কি বলে, ভাইয়া বাক্যে তো দেখি রহিমের বিয়ে করা উচিত, রহিম বিয়ে করে না, বাক্যে তো ভাই কোনো সমস্যা নাই। তাহলে আমি কি, তাহলে সমস্যা কই? কয় ভাইয়া সমস্যা হচ্ছে রহিমের, এটা লেগে রহিম বিয়ে করে না। তো আমরা ধরেই নিলাম যে আমরা বললাম যে তাজের বিয়ে করা উচিত অথচ তাজ বিয়ে করে না, তাহলে অথচটা কি যোজক? এটা হচ্ছে বিরোধ যোজক। আর যেহেতু বিরোধ যোজক, তার মানে এখানে বিরোধমূলক সমস্যা আছে। ওকে, ক্লিয়ার? ওকে ওকে একজন বলছে, ভাইয়া আপনি বিয়ে কবে করবেন? কেন বাবা? শরীফুল, তুমি কি ঘটক? আর ইউ ঘটক? তাহলে তুমি আমার বিয়ে নিয়ে এত টেনশন করছো? যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। আমি বিয়ে করবো আমার ঠিক নাই, হ্যাঁ আইসে আমি কবে বিয়ে করবো এটা নিয়ে। ওকে ওকে সো এইবার আসো আমরা প্রশ্ন সলভে যাই। সো এভরিওয়ান খেয়াল করো, দেখো যোজক খুঁজে বের করো। দাও এই সেন্টেন্সটা থেকে যোজক খুঁজে বের করো দ্রুত। এভরিওয়ান এই সেন্টেন্স থেকে যোজক খুঁজে বের করো। কি কি যোজক আছে বলো দ্রুত। ওকে ওকে দ্রুত 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 যোজক খুঁজে বের করো। যোজক খুঁজে বের করো। সো দেখো এই দ্রুত দেখো, কিন্তু এটা একটা যোজক, অথচ এটা একটা যোজক, এবং এটা একটা যোজক, তাই এটা একটা যোজক। ঠিক আছে, তার মানে এখানে যোজক আছে কয়টা? 4টা। কয়টা? 4টা। গুড, ভেরি গুড। আচ্ছা আমরা একটু দেখি
এবার আসো এখানে 4টা যোজক বের করলাম, এবার আসো এখানে যোজক খুঁজে বের করো। সো এই বাক্যে এখানে 5টা বাক্য সেন্টেন্স দেওয়া আছে, 5টা সেন্টেন্সে প্রত্যেকটা সেন্টেন্সে কমপক্ষে একটা করে যোজক আছে। এখন তোমার কাজ হচ্ছে তুমি ওই যোজকটাকে কি করবা, খুঁজে বের করবা। তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে তুমি ওই যোজকটাকে খুঁজে বের করবা। ওকে, তো যোজকটা তুমি কি করবা, খুঁজে বের করবা। সো এইবার আসো আমরা একটু যোজক খুঁজে বের করি। আর তোমাদেরকে বলে দিই আমাদের যে পিডিএফ ব্যাকরণিক শব্দ শ্রেণীর উপরে আগামীকাল ক্লাস হবে, তো ক্লাস শেষে আমরা পিডিএফ আমরা একসাথে দিয়ে দিব। ওকে ওকে, সো ক্লাস শেষে আমরা পিডিএফটা গ্রুপে আপলোড দিয়ে দিব গুগল ড্রাইভে। সো ড্রাইভ থেকে তোমরা হচ্ছে পিডিএফ ডাউনলোড করে নিও। ওকে, আচ্ছা, অথবা আচ্ছা কালকে রাখবেন, আমি আজকে বলবো তোমাদের পিডিএফটা যাতে দিয়ে দেয়, আজকেই তোমরা গ্রুপে পিডিএফ দিয়ে দিবে, ঠিক আছে? সো কোনো প্রবলেম নাই, পিডিএফ থেকে সুন্দর করে নোট করে নিবা। আজকের ক্লাস যতটুকু পড়াইছি ওইটাই নোট করবা, নোট করে চেষ্টা করবা আজকের ভিতরে দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা এখানে দেখো গতকাল অথবা অথবা তুমি বরং, এখানে বরং। ওকে, আচ্ছা সাদা বা কালো, এখানে বা, আমি এলাম এবং, ঠিক আছে? এখন চিন্তা করো না, এখন চিন্তা করো না হয়, তার মানে না হয়, ঠিক আছে? সো এখানে এই 5টা হচ্ছে যোজক। ওকে, ক্লিয়ার? সো আজকে যতটুকু পড়াইলাম বলো তো যে ততটুকু বুঝতে পেরেছো কিনা এবং ক্লাসটা কেমন লেগেছে, একটা কনফিডেন্স এসেছে কিনা যে আসলে তানভীর ভাই যেভাবে পড়াচ্ছে এভাবে পারা যাবে, বা ইন্টারে বাংলা A+ পাওয়ার যে জটিলতা সেটা মোটামুটি গোছাবে, সেটা মোটামুটি কাটিয়ে তুলতে পারবো, এই কনফিডেন্স এসেছে কিনা আমাকে একটু ঝটপট একটু জানাও। সো তোমাদের পারফরমেন্স অসাধারণ এবং খুবই ভালো বুঝতে পেরেছো, আমি যতদূর বুঝতে পেরেছি তোমাদের। সো আমাকে একটু ঝটপট জানিয়ে দাও যে তোমরা সব কিছু আজকের ক্লাসে ক্লিয়ারলি, এবং অবশ্যই লাইভ ক্লাস করবা, নোটগুলো আপলোড দিবা, অ্যান্ড সুন্দর করে নোটগুলো আপলোড দিবা, ক্যাপশন সুন্দর করে লিখে দিবা, বাংলা ব্যাচ 2 কোর্স লেকচার 1, এরপর ইনস্ট্রাক্টর। ওকে, এরপর হচ্ছে আমার মানে ক্লাসটা করে তোমার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই। ওকে ওকে, ইটস অ্যাবসলিউটলি অ্যামেজিং। ওকে, সুন্দর লাগছে, অনেক অনেক ভালো লেগেছে ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। এইচএসসি A+ ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ ভাইয়া, বেস্ট টিচার আই হ্যাভ এভার সিন। ওকে, মানে ফার্স্ট পেপারের ক্লাস কখন নেবেন ভাইয়া? রুটিন দেওয়া হয়েছে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোই কমপ্লিট করে দেবো। ওকে ঠিক আছে, সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবা, সুন্দর সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।